শীতকাল শেষের পথে। অল্প অল্প করে গরম পড়ছে এখন, সূর্যের তাপ চওড়া হচ্ছে, প্রখরতা বাড়ছে রোদ্দুরের। বসন্ত সবে সবে হাওয়া শুরু হওয়ায় ভূমণ্ডল তখন নতুন রূপে সেজেগুজে তৈরি। মিতের ন্যায় বৃক্ষের চূড়ায় দেখা দিয়েছে কচি সবুজ নব নব পল্লব। এ ডাল থেকে ও ডালে লাফিয়ে বেড়ায় চড়ুই, কোকিল ডাকে নিরন্তর। মাথার উপর তাণ্ডব করা রবির তীব্রতায়ও এক মুহূর্তে মানুষের হৃদয় বশে নিতে সক্ষম এই সুর। আর এই দারুণ চমৎকার সময়টাতে লেখা হলো ইকবাল পুষ্পের মিলিত হওয়ার দিনলিপি। একঘর মানুষের শত ধাপ আলোচনার মধ্যে দিয়ে ধার্য হলো তাদের বিয়ের দিন। আগামী সোমবার আংটি বদল, আর এক সপ্তাহের মাথায় যে শুক্রবার আসছে সেদিন ওদের আকদ হবে। দিন তারিখ ঠিক হতে বসার ঘরে হিড়িক পড়ে গেল মিষ্টি খাওয়ার। সবাই মিলে মিষ্টি মুখ করলেন, একে অন্যকে খাওয়ালেন। মমতাহিনা উঠে গিয়ে কুটুমদের সাথে গলাগলি করলেন। সকলের অষ্টপুটে যখন হাসির অন্ত নেই, পিউ তখন গভীর দুশ্চিন্তায়, চিন্তায়। সবাই যখন আমোদ ফুর্তিতে মেতে, সে চিন্তিত মনে নখ কাটছে দাঁত দিয়ে। ধূসরের দিকে চোখ পড়লেই বুক কাঁপছে। লোকটা রেগে গেলে অক্ষি কোটর কেমন অস্বাভাবিক দেখায়, নাকের পাটা ফেপে ওঠে বারবার। এসব দেখলেই ওর রুহু উড়ে যায়। কিন্তু এখন সে করছেটাকে। গতকাল রাতের পর বাড়ি থেকেও বের হয়নি, কোনো ছেলের সাথেও কথা বলেনি। কথা তো এমনিতেও বলে না। আজও লক্ষ্মী হয়েছিল সারাদিন। তবে এইভাবে কটমট করে দেখছেন কেন উনি? তার মাথা ফেটে চৌচির, গলা শুকিয়ে আসছে। ধূসর প্রচন্ড খারাপ মেজাজে বসে। এর মধ্যে আচমকা ইকবাল উরুর উপর খোঁচানো শুরু করে। ধূসর খেয়াল করেও চুপ থাকলো, কিন্তু ইকবাল খোঁচাখুচি বাড়ছে। খিটমিট করে তাকালো সে। কি সমস্যা? এভাবে তাকাস না, ভয় লাগায়। সমস্যাটা কি? বললে রাগ করবি না তো? শুনি আগে। ইকবাল মিনমিন করে বলল, ইয়ে, পুষ্পর সাথে একটু আলাদা কথা বলবো, সুযোগ করে দে না ভাই। ধূসর কঠিন কণ্ঠে বলল, আমি ওর বড় ভাই ইকবাল, হ্যাংলামো করিস না। ইকবাল মিনতি করল, প্লিজ ভাই, প্লিজ, অল্প একটু সময় প্লিজ। ধূসর পরাজিত শ্বাস ফেলল, ফিরতেই জবাব দিল না। সবার মধ্যেই সোজাসুজি পুষ্পকে বলল, পুষ্প, এখানে বড়দের আলোচনা চলুক, তুই বসে না থেকে ইকবালকে নিয়ে ছাদ থেকে ঘুরে আয় যা। মেয়েটা অপভৃত ভঙ্গিতে সবার দিকে তাকায়। ইকবালের দুগালে লেপ্টে সরে গেল দুদিকে। ধূসরকে কষে একটা চুমু খেতে পারতো যদি। কেউ কিছু বলল না। পুষ্পর অস্বস্তি হচ্ছে, এত এত গুরুজনদের মধ্য দিয়ে উঠে যাবে কি। ধূসর তাকাতে দিল, কি হলো? যা, যাচ্ছি। সে আলগোসে উঠে দাঁড়ায়। নুরি লাফিয়ে বলল, আম্মু, আমিও যাব ছাদে। ইকবালের হাসিটা দপ করে নিভল। মানা করার জন্য জিভ নিষ্পিস করলো, সে তো প্রেম করতে যাচ্ছে। এমন বাচ্চা বোনের সামনে অসম্ভব যা। পুষ্প হেসে বলল, এসো। ইকবাল অসহায় নেত্রে ধূসরের দিকে তাকায়। ধূসর কাঁদ উচালো, নীরবে বোঝালো এখানে সে নিরুপায়। নুরি উঠতেই যাচ্ছিল, মুমতাহিনা আটকে ধরলো। মেয়েকে কোলে টেনে বসিয়ে বলল, না মা, এখন ছাদে অনেক রোদ, গেলে কালো হয়ে যাবে তুমি। নুরির মস্তিষ্কে বিশদ ভাবে কথাখানা ঢোকে। কালো হওয়ার ভয়ে সে চা অবধি খায় না। মাথা কাত করে বলল, আচ্ছা, যাব না। ইকবাল বিজয়ী হাসলো। পাঞ্জাবি ঠিকঠাক করে উঠে দাঁড়ালো। পুষ্প ভীষণ লজ্জায় নুয়ে আছে তখন। নুরিকে আটকে দেওয়া মানে তাদের দুজনকে আলাদা সময় কাটতে বোঝানো। ইস, সবাই কি না কি ভাবলেন। পুষ্প তাড়াহুড়ো পায়ে হাঁটা ধরলো। ইকবাল চলল পেছনে। মেয়েটার পদযুগল ছাদের মেঝেতে ছুতেই পারল না। অধৈর্য হাতে পেছন থেকে জাপটে ধরল সে। পুষ্প ছোটাছুটি শুরু করলো তৎক্ষণাৎ। ছাড়ো ইকবাল, আশেপাশে বাড়িঘর আছে, দেখে ফেলবে কেউ। ইকবাল ছাড়ল না। তার কণ্ঠ জড়ানো, বলল, দেখলে দেখুক, আমার বউ আমি ধরবো, লোকের কি। জি না, এখনো বউ হয়নি, বিয়ে হতে এখনো 1 সপ্তাহ বাকি। ওই একই কথা। পুষ্প স্বর মোটা করলো, তুমি ছাড়বে? ইকবাল চসূচক শব্দ করে ছেড়ে দিল। পুষ্প সরে এসে মুখোমুখি তাকিয়ে বলল, ভাইয়াকে ছাদের কথা বলতে শিখিয়ে দিয়েছো তাই না তুমি? না, ওকে শিখিয়ে দিতে হয়, ও নিজেই বলেছে। এমনি এমনি বলেছে বিশ্বাস করব? পেছনে কলকাঠি নেড়েছো না? ইকবাল কলার ঠিক করে বলল, তা একটু নেড়েছি। এত পার্সোনালিটি তোমার ভাইয়ের ইমোশনাল ব্ল্যাকমেল না করে লাভ হয় না। এরকম করার কি দরকার ছিল ইকবাল? সবাই কি ভাবলো? ইকবাল বিরক্ত হয়ে বলল, উফ, সবার কথা বাদ দাও তো মাই লাভ, আমাদের কথা বলি চলো। তোমার সাথে এখন আবার কিসের কথা? সব কথা বিয়ের পর। ইকবাল দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ের পর আর কথা বলবো কিভাবে মাই লাভ? তোমার হিটলার বাপ সেই তো তোমাকে সিন্ধুকে ভরে রাখছেন। পুষ্প জ্বলে উঠল, একদম আমার বাবাকে হিটলার বলবে না।
কেন বলবো না? বিয়ে দিচ্ছে অথচ মেয়ে তুলে দিবে না। 2 বছর মানে কতগুলো দিন বোঝো? আমি থাকবো কি করে এতদিন? শেষ দিকে অসহায় শোনালো তার কণ্ঠ। পুষ্প মিটিমিটি হাসলো। ইকবাল ভুরু কুঁচকে বলল, হাসছো তো কি করব? হাসবো না? আমার দুঃখে হাসবে কেন? হাসছি তুমি বোকা তাই। আব্বু আমাকে তুলে দিবে না বলেছে, তোমাকে এ বাড়ি আসতে বারণ করেছে? ইকবাল আনমনে বলল, না করেনি। খেয়াল করতেই অতজ্জ্বল চোখে চাইলো, কণ্ঠে অবিশ্বাস ঢেলে বলল, এর মানে আমি যখন খুশি আসতে পারবো? পুষ্প নাটক করে বলল, সে কি আমি জানি, তোমার ইচ্ছে। ইকবাল এত খুশি হলো যে একটু আগে পুষ্পের সাবধান বাণী ভুলে গিয়ে আশেপাশে লম্বা হয়ে দাঁড়িয়ে থাকা দালান কোঠা আচমকা পুষ্পের কোমর জড়িয়ে শূন্যে উঠিয়ে ফেললো সে। মেয়েটা ভরকে গিয়েছিল প্রথম দফায়, গলা জড়িয়ে ধরলো তার। ইকবাল ততক্ষণে ঘুরপাক খেতে শুরু করলো, সাথে চেঁচিয়ে স্লোগান দিল, আই লাভ ইউ, আই লাভ ইউ মাই লাভ, আই লাভ ইউ। পুষ্প হেসে উঠল, হাসছে ইকবাল। দুজনের তপ্ত হাস্য মিশে গেল বাতাসে, জানিয়ে গেল অবশেষে ওরা এক হচ্ছে, সত্যিই হচ্ছে। অতিথিদের খাবারের জন্য সবিনত আমন্ত্রণ জানানো হয়েছে। গৃহিণীরা ব্যস্ত হলেন টেবিল সাজাতে। ইকবাল তার ভাই বোন আর বাবা মাকে সাদরে নিয়ে যাওয়া হলো খাবার রুমে। পুষ্পকে জোর করে পাশে বসালেন মুমতাহিনা। ঠিক তার মুখোমুখি বসেছে ইকবাল। মুহূর্তে মেয়েটা জড়সড় হয়ে এলো। কেন যেন লজ্জা লাগছে খুব। ছাদে ইকবাল জোর করে চুমু খেয়েছে ঠোঁটে, আর সেটা দেখে ফেলেছে পাশের বিল্ডিং এর এক নাদান ছেলে। ওই ঘনিষ্ঠ মুহূর্তে ছেলেটা ডেকে বলল, এই তোমরা কি করছো? পুষ্প কোণঠায় দাঁড়াতে পারেনি, দৌড়ে নিচে চলে এসেছে। ইকবাল হাজির হয়েছে পরে, তার অঙ্গভঙ্গি স্বাভাবিক হবে না, নির্লজ্জ তো। এখন ওই চোখের দিকেও তাকাতে পারছে না পুষ্প। এরকম হওয়ার কথা ছিল না তার নেত্রোদয় সর্বদা ব্যাকুল তার সুষ্ঠব মুখশ্রী দেখতে। গতকাল মানুষটার করা পাগলামিগুলো ভেবে সারাটা রাত ঘুম ধরা দেয়নি চোখে। এপাশ ওপাশ করেছে আর একা একা হেসেছে। মাঝে মধ্যে নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয় কেউ এতটা ভালোবাসে ওকে। ওর বিয়ের খবরে যার অস্থির অশান্ত অবস্থা হতে পারে, একদিন এই বাবা মাকে টেনে টুনে প্রস্তাব নিয়ে আসতে পারে। এই ছেলে আর কত কি করতে পারবে কে জানে। পুষ্প মুচকি হাসলো, তক্ষুনি টের পেল পায়ের তলায় সুড়সুড়ি দিচ্ছে কেউ। রীতিমতো স্লাইড করছে বুড়ো আঙ্গুল দিয়ে। পুষ্প চট করে চোখ তুলে ইকবালের দিকে চাইলো। ছেলেটা দুষ্টু হেসে ভুরু উঁচায়। পুষ্প মুখ বাঁকিয়ে চোখ রাঙায় পা সরাতে। সরালো তো নাই, উল্টো ক্যাবলার মতো স্থির হয়ে চেয়ে রইল। পুষ্প বাড়ির সবার দিকে তাকায়। এভাবে ওকে চেয়ে থাকতে দেখলে কি অস্বস্তিকর অবস্থা হবে। এদিকে তার পা থেকে মাথার তালু অব্দি শিরশির করছে, আঁকাবাঁকা হয়ে আসছে দেহের। সবার মধ্যে বসে মুচড়ামুচড়ি করা যায়, সে অসহায় নেত্রে তাকালো, যার অর্থ একটু পা সরাও না ইকবাল। ছেলেটা শুনলো না, বরং দু পায়ের মাঝখানে পুষ্পের পা নিয়ে বন্দি করলো। মিনা বেগম ওর কাছে এলেন ভাত বেড়ে দিতে। সে স্বাভাবিক হয়ে বসে থাকে, সুন্দর করে শুধায়, আপনারা খাবেন না? খাবো তো পরে, আগে তোমরা খেয়ে নাও। একসাথে বসতাম আন্টি। তার নাটক দেখে পুষ্প ভেঙচি কাটলো। কি ভদ্র সাজছে, টেবিলের নিচে যে অসভ্যের মতো পা চালাচ্ছে সে তো আর কেউ জানে না। ধূসর প্লেটের দিকে চেয়ে ফুসছে, কিছুক্ষণ পর পর ক্ষিপ্ত নজরে তাকাচ্ছে ইপ্তির দিকে। যখন ওই ইপ্তি পিউয়ের দিকে যায়, ধূসর হাত মুঠো করে ফেলে। 32টা দাঁত খিচে বসে থাকে, পারছে না উঠে গিয়ে ঘুষি মেরে চোখ অন্ধ বানিয়ে দিতে। ভাইয়ের হবু শ্বশুর বাড়ি এসে একটা মেয়ে দেখেছে কি এভাবে তাকাতে হবে? কই, সে তো কোনো মেয়ের দিকে কখনো তাকায় না। পাশ থেকে হেঁটে গেলেও চোখ উঠিয়ে খেয়াল করে না মেয়েটিকে। আজকালকার ছেলেগুলো এত স্যাঁচড়া আর অসভ্য কেন? বাড়ির লোকজনই বা কেন এত কেয়ারলেস? ছেলে এসে কোন দিকে কার দিকে হা করে তাকায় খেয়াল রাখবে না তারা? এটা কি বাবা মায়ের দায়িত্বে পড়ে না? আশ্চর্য তো। ধূসরের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে, ক্ষোভে খাড়া হয়ে যাচ্ছে সমস্ত লোমকূপ। ইকবালের ভাই না হলে এতক্ষণে তো সে মাথা খারাপ নিয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ। ভেতর ভেতর কোঁদে ফোঁস করছে, বুঝতে পারছে না রাগটা কার উপর দেখালে জুৎসই হবে। সে তপ্ত চোখে একবার পিউয়ের দিকে তাকালো। মেয়েটার অর্ধ শুষ্ক চক্ষুদয় তার দিকেই চেয়ে। ধূসর নিভে এলো এবার, চোখ বুজে ধাতস্থ করলো মেজাজ। শান্ত গলায় শুধালো, খাবি না? পিউ ভয় ছিল এতক্ষণ। ধূসরের সাবলীল স্বর শুনে হাঁপ ছেড়ে বাঁচল। এর মানে পরিস্থিতি স্বাভাবিক। মৃদু হেসে বলল, পরে খাবো। পুষ্প বলল, পরে কেন, এখন বস না। মুনতাহিনাও তাল মিলালেন। পিউ দ্বিধাদ্বন্দ্ব নিয়ে মায়ের দিকে তাকায়। মিনা বেগম চোখ দিয়ে ইশারা করলেন বসতে। মেয়েটা বসতে গেলে ইকবাল বলল, পিউ পিউ তুমি আমার কাছে চলে এসো।
পিউ হেসে ঘুরে গিয়ে তার বাম পাশের চেয়ারে বসলো। ভাতে হাত চালানোর সময়ই হঠাৎ ইকবাল কানের পাশে এসে বলল, শালিকা, আমাকে দুলাভাই হিসেবে পেয়ে কেমন বোধ করছো? পিউ মুচকি হাসলো, ভুরু নাচিয়ে বলল, ঝাক্কাস। আমার কি কপাল বলো তো পিউ, সুন্দরী শালি আর সুন্দরী বউ। ও, ভাবতেই শরীর 404 ভোল্টেজে ঝাঁকি মারছে। পিউ বলল, ভাইয়া, দুলাভাই হলে কিন্তু ঝামেলাও আছে। যা যা প্যারা দিব সব সহ্য করতে হবে। আরে করব করব, তুমি আমার একটা মাত্র শালী, আবার ভাবিও, তোমার প্যারা দেওয়ার 100 ভাগ অধিকার আছে। পিউ ভুরু কুচকে বলল, ভাবি? কেন? ধূসরের বউ হলে তুমি আমার ভাবি হবে না? কণ্ঠ আরো নেমে এসেছে ইকবালের। পিউয়ের মুখ লজ্জায় লাল হয়ে গেল। ধূসরের বউ কথাটা কানের পাশে বেজে চলল কিছুক্ষণ। চেয়ারের সাথে হেলান দিয়ে ইকবালের পিঠের উপর দিয়ে একবার দেখে নিল পিউ মুখটিকে। ধূসরের নিরেট গালের এক পাশের মাথা খারাপ করে দিল নিমিষেই। উফ, কোনো একদিন এই মানুষটার বউ হবে সে। এই যে 4 আঙ্গুলের মাথায় লোকমা তুলে খাচ্ছে, এইভাবে তাকেও খাইয়ে দিবে। এই দিনগুলো কবে আসবে পিউ? কবে এই চওড়া বুক, এই ছবির মতো আঁকা একটা মুখে চুমু খেয়ে ভরে ফেলবি তুই? বুক ভরা সাহস নিয়ে এই মানুষটার চোখের দিকে তাকিয়ে আওড়াবি, আপনি শুধু আমার ধূসর ভাই, পানির চেয়েও বেশি ভালোবাসি আপনাকে। এই ভালোবাসার সংজ্ঞা লেখার মতো বই এখনো ছাপা হয়নি। তাহলে বুঝুন কত ভয়ানক এই প্রেম। প্রশান্ত মহাসাগরও কিন্তু হার মানবে এখানে। পিউ দীর্ঘশ্বাস ফেলে ভাত মাখা শুরু করে। এত দ্রুত খায় যে ওর খাওয়াই শেষ হয় সবার আগে। সে উঠে দাঁড়াতে ইপ্তিও উঠে গেল। উদ্দেশ্যহীন ভাবে প্রশ্ন ছুড়ল, বেসিনটা কোথায়? রুবায়দা বললেন, পিউ যাচ্ছে তো ওর সাথেই যাও বাবা। ধূসরের খাওয়া অমনি থেমে গেল। নিচু মাথাটা উট পাখির মতো সজাগ করে তাকালো। পিউ বিরক্ত হয়, চেহারায় পোশাক প্রকাশ না করলেও মনে মনে বলল, বেসিন কি 7 সাগর 13 নদীরও পারে? আমার সাথে আসার কি আছে? মুখে বলল, আসুন। ইপ্তির ঠোঁট জুড়ে বিজয়ী হাসি ফুটলো। সে বাড়ালো পিউয়ের পেছনে। মমতাহিনা ছেলের অর্ধেক খেয়ে রাখা খাবারের প্লেটের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। হতাশ হয়ে ভাবলেন, ছেলেটার ভাত মাখার অভ্যাস কবে থেকে হলো? ইপ্তি ডান বাম 2 হাত মিলিয়ে কষলে কষলে ধুচ্ছে, সময় নিয়ে বেশ। মাঝে মধ্যে আর চোখে দেখছে পাশে দাঁড়ানো পিউকে। সবশেষে হ্যান্ড ওয়াশের বোতলের দিকে আবারও হাত বাড়াতেই পিউ নাক মুখ কোঁচকাল। এই নিয়ে 3বার হ্যান্ড ওয়াশ লাগাচ্ছে সে। পিউ অধৈর্য হয়ে এঁটো হাত নিয়ে দাঁড়িয়ে রয়, মেহমান বলে কুলুপাটা মুখে। যাই হোক, কিচ্ছুটি বলা যাবে না। ইপ্তি এবার ক্ষান্ত হলো। হাত ধুয়ে পানি ছেড়ে পেছনের পাশে টাঙানো তোয়ালেতে হাত মুছতে মুছতে শুধালো, বেশি সময় নিলাম? পিউ মেকি হেসে বলল, না না। ইপ্তি সরলে সে এগিয়ে এসে হাত ধয়। পেছন থেকে তাকিয়ে থাকে ছেলেটা। মেয়েটি ওর সমবয়সী, অথচ বোঝাই যায় না। মনে হয় 9-10-এ পড়ছে। কি মিষ্টি একটা মুখ। এ অবধি যতগুলো প্রেম করেছে একটা মেয়েকেও এত ভালো লাগেনি। লাগলেও ওরা পার্মানেন্ট গার্লফ্রেন্ড হতে পারত। ইপ্তি খুঁটিয়ে খুঁটিয়ে পিউকে দেখে গেল। পিঠে ছাড়ানো লম্বা বেনিটা ভীষণ রকম নজরে লাগলো তার। আজকালকার মেয়েরা লম্বা চুল রাখেই না, আবার বিনুনি। আর ভুরুর নিচে দুটো টানা টানা চোখ, উফ, ওই দুটোই যেন সব থেকে আকর্ষণীয়। যখন সিঁড়ি বেয়ে নামছিল বড় বড় চোখ দেখেই তো সব ভুলে চেয়েছিল সে। না, এই মেয়েটাকে তার লাগবেই। একে হাতছাড়া করলে জীবনটায় একটা লস প্রজেক্ট হবে। পিউ ঘুরে তাকাতেই দেখলো ইপ্তি হা করে চেয়ে আছে। প্রচন্ড অস্বস্তি হলো তার। এলোমেলো পল্লব ফেললো মেঝেতে। ইপ্তি অনতিবিলম্বে নিজেকে ঠিকঠাক করে ফেলে। সে নিজেও অপভাবিত হয়েছে, তবে সামান্য। পরিস্থিতি সামলে গলা খাকারি দিল একবার, শুধালো, কোন কলেজে পড়ো তুমি? ঢা কলেজ। ও, ভালো কলেজ তো। তোমাদের বাসা থেকেও কাছে। পিউ বলল, জি। আপনি কোথায় পড়েন? ইপ্তু ভুরু গোটায়। আপনি আগে করছো কেন? আমরা তো ব্যাচমেট। ব্যাচমেটকে কেউ আপনি করে বলে? পিউ দুষ্টুমি করে বলল, আমি তো আপনার ব্যাচমেট ছেলেদের তুই করে বলি। আপনাকেও বলবো? ইপ্তি নিভে গেল। মুখ গোমরা করে বলল, যা ইচ্ছে। পরক্ষণে শোধালো, এক্সাম কেমন হচ্ছে তোমার? ভালো। সায়েন্স নিয়ে তো? হ্যাঁ, আপনি? আমি তো অত ব্রাইট স্টুডেন্ট নই কোনো রকম। সায়েন্সে পোষাবে না বলে সম্মান রাখতে কমার্স নিয়েছি আর কি। কমার্স কি খুব সহজ নাকি? আমি তো আমার বন্ধুদের দেখি, ওদের করা নোটস দেখি, কত বড় বড় একটা অঙ্ক। আমার তো দেখলেই মাথা ঘোরে। বলার ভঙ্গি দেখে হেসে ফেলল ইপ্তি। তা অবশ্যই ঠিক। তুমি কি মেডিকেলে অ্যাপ্লাই করবে? পিউ দুপাশে ঘন ঘন মাথা নেড়ে বলল, এ বাবা, না না, মাথা খারাপ। ডাক্তার হতে হলে সারা জীবন পড়তে হয়। আমিও তো পড়তে পারবো না। এমনিতে পাবলিকে চান্স পেলে হলো, না হলে নেই। মেয়েরা পড়াশোনা নিয়ে এত চিল হয়?
ইপ্তির অবাক কণ্ঠ। পিউ লজ্জা পেয়ে বলল, আমি হই। এজন্যই তুমি ভাইয়ার শালি হচ্ছ। ভাইয়াও চিল, আমিও চিল। এবার তোমাকে পেলাম, তুমিও চিল। জীবনটাই চিলময়। পিউ হেসে ফেলল। তার সুশ্রী লালিত মুখশ্রী অদ্ভুতভাবে দাগ কাটল ইপ্তির হৃদয়। অমন মুখোমুখি দাঁড়িয়েই কিছু একটা অনুভব করলো সে। সেই সময় জুতোর শব্দ এলো কানে, সাথে ভেসে এলো স্বভাবজাত গম্ভীর কণ্ঠ। হাত ধোয়া হয়নি? পিউ চকিতে তাকায়। ধূসরকে দেখেই মিয়ে আসে। ইপ্তি বলল, জি। তোমাকে আন্টি ডাকছেন। ইপ্তি কথা বাড়ায় না, হনহন পায়ে প্রস্থান নিল। পিউঠায় দাঁড়িয়ে থাকে। সে কি এখানে থাকবে না চলে যাবে ভেবেচিন্তে বার করলো জাতাতে গুটি গুটি পায়ে পাশ কাটাতে গেলে ধূসরের। আর অমনি কোনোই চেপে ধরলো সে। পিউ হকচকিয়ে তাকালো। ভীত কণ্ঠে বলল, কি হয়েছে? কোথায় যাচ্ছিস? ড্রয়িং রুমে। যাবি না? তাহলে? ধূসরের চক্ষুদ্বয় একদিকে বেঁকে এলো। এতক্ষণ তো দাঁড়িয়েই ছিলিস, আমি আসা মাত্র যাওয়ার কথা মনে পড়েছে? পিউ নিচু স্বরে বলল, না তা কখন বললাম? তাহলে কি বলেছিস? কিছু বলিনি তো। কেন বলিসনি? পিউ দিশেহারা হয়ে বলল, আসলে কি বলবো আমি? ধূসর আরেক দিকে ফিরে সার ছেড়ে তাকালো। ততদিক ঠান্ডা গলায় বলল, যতক্ষণ না আমার হাত ধোয়া হবে এখানেই দাঁড়িয়ে থাকবি। খবরদার যদি এক পা নড়েছিস। পিউ বিস্মিত, তবে খুশি হয়েছে। ধূসরের কাছাকাছি থাকার জন্য উতালা যে তার আনন্দ না পেয়ে উপায় কি। তার শঙ্কিত চেহারা আকস্মিক কেমন জ্বলে ওঠে। তার থেকেও আদর নিয়ে উড়ে বেড়ালো অনুভূতির দল। আলোকিত স্বতঃস্ফূর্ত চোখে মুখে ঘাড়কাত করে বলল, আচ্ছা। ধূসর ওর এক হাত ধরে রেখে বেসিনের কাছে এলো। ট্যাপ ছেড়ে হাত পেতে আদেশ করলো, ধুইয়ে দে। পিউ অবাক হলো তার অচেনা অপরিচিত আচরণ দেখে। নিশ্চিত হতে বলল, আমি? এখানে আর কেউ আছে? পিউ ভেতর ভেতর ফেটে পড়ল খুশিতে। আস্তে ধীরে এসে ধূসরের ভেজা হাত ধরতেই তার শরীরটা ঝাঁকুনি দিল কেমন। কান থেকে হাত পা থরথর করে উঠল জ্বরে ভোগা রোগীর ন্যায়। নিজের পেল্লব দু হাত লাগিয়ে একটু হাতখানা পরিষ্কার করলো সে। এত আলতোভাবে ধরেছে যেন এ কোনো 27 বছরের যুবকের নয়, সদ্য জন্মানো শিশুর হাত। মুখমণ্ডলে লালিত সূর্যকিরণ। চোখ তুলে চাইতে পারছে না মেয়েটা। ঠোঁটের উজ্জ্বলা ভাব আটকানো মুশকিল। বক্ষে চঞ্চল তুলতুলে হাব ভাব লুকিয়ে রাখা দুঃসাধ্য। এই খসখসে হাতটা আজন্ম মুঠোয় নিয়ে বসতে পারতো যদি, কিংবা শোবার সময় মাথার নিচে বালিশ হতো ওর। পিউ এমন ভাবে নিঃশ্বাস নিল যেন কত গুরু দায়িত্ব সেরেছে কেবল। শেষ হতেই ধূসর নির্দেশ করলো, মুছিয়ে দে। সে মাথা চুলকে তোয়ালের দিকে হাত বাড়াতে গেলে ধমকে উঠল, ওটা দিতে বলেছি। কেঁপে উঠল পিউ, বিভ্রান্ত আতঙ্কিত হয়ে বলল, তাহলে? ধূসর আরেক দিকে তাকিয়ে বলল, ওড়না দিয়ে মোচ। পিউ চোখ পিটপিট করলো বিস্ময়ে। সংশয় কাটাতে শুধালো, ওড়না দিয়ে? হ্যাঁ। পিউ কতক্ষণ অবিশ্বাস চোখে চেয়ে থাকে। ধূসর ভাইয়ের কি হলো হঠাৎ? না চাইতেও এমন জ্যাকপট দিচ্ছে কেন ওকে? তার মাথা উত্তেজনায় ভন ভন করে। হুলুস থুলুস বাঁধিয়ে হাত মোছালো ওড়নার। ইস, এত সুখ লাগছে কেন? প্রফুল্লতায় যেন জল চলে আসবে চোখে। সারা জীবনে এই দায়িত্ব যদি নিতে ধূসর ভাই দিতেন, আপনাকে নিয়ে লুকিয়ে পড়তাম পৃথিবীর সুপ্ত কোনো গহ্বরে। বিয়রব শীতল হিমাগরের বাসা বানাতাম দুজন। সেখানকার বরফ কুচি গায়ে মেখে বসে বসে বিকেল কাটাতাম। অবিচল চেয়ে রইতাম আপনার আগুন দুই চোখে। তবুও মন ভরত না হয়তো। আপনার দিকে চেয়ে থাকলে আমার অন্তরে শান্তি হয়, শান্ত হয় না। পিউ কেমন ফ্যাসফ্যাসে কণ্ঠে জিজ্ঞেস করলো, আর কোথাও মুছিয়ে দেব ধূসর ভাই? ধূসর স্থূল কণ্ঠে বলল, না, যা এখন। তার মনটা ঝুপ করে খারাপ হলো এতে। এই কথা এই কণ্ঠস্বর তো আশা করেনি। হাত ধোয়াতে মোছাতে বলেছেন যখন, মুখটাও মোছাতে বলতে পারতেন। এই সুযোগে আরেকটু কাছে থাকা যেত না? চোখ দুটো ভরে বিমুগ্ধ নজরে দেখতে পারতো না ওনাকে? ধ্যাত। সে বিরক্তি ভঙ্গিতে এক পা বাড়াতেই ধূসর পেছন থেকে হাত টেনে ধরে। পিউ কেঁপে দাঁড়িয়ে যায়। ভেতরে তোলপাড় শুরু হলো অমনি। অবচেতন মন বলছে, ধূসর ভাই টেনে বুকে মেশাবেন এখন। কপালের ঠিক মাঝখানে চুমু খেয়ে বলবেন, কি বলবেন? ভালোবাসি বলবেন, নাকি অন্য কিছু শোনাবেন? নাকি সেদিনের মতো চুমু খেতে চাইবেন ঠোঁটে? ধূসরের পাতলা অধরে সেই এগিয়ে আসার পুরনো চিত্রপট চোখে ভাসতেই পিউ কোণঠায় মিশে গেল। নুয়ে এলো শত হাত। তার বক্ষ স্পন্দন জোরালো, ধুকপুক করছে খুব। যেন বক্ষপটের সাথে ফুসফুস নাড়িভুড়ি সব কাঁপছে। পেটের মধ্যে চলছে দুঃসহ ভূমিকম্প। সেই মুহূর্তে ধূসর হাতে টান বসায়, তবে কল্পনা মতো কিচ্ছুটি করল না। বুকের মধ্যে না মিশিয়ে হাতখানা মুচড়ে ধরল মেয়েটার পিঠের সঙ্গে। চমকে গেল পিউ। প্রচন্ড হতবাক হয়ে ভেবাচাকা খেল। তার অভিপ্রায় কর্পূরের ন্যায় উবে যায়। লজ্জায় লাল নীল হওয়া বেরিয়ে গেল দেয়াল পুড়ে। আর্তনাদ করে বলল,
ব্যথা পাচ্ছি। ধূসর দাঁত পিষে বলল, ইপ্তির সাথে এত হাসাহাসি কিসের? কই হাসলাম? হাসিনি আমি। আমি দেখিনি। লাগছে ধূসর ভাই, লাগুক। কারো মনে লাগার থেকে তোর হাতে লাগা ভালো। পিউ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এমন করছেন কেন? ধূসর হাত চাপ দিতেই সে মুচড়ে বলল, আমি ইচ্ছে করে হাসিনি, সত্যি বলছি। আপনি বললে অনিচ্ছায়ও হাসবো না। আজ থেকে আমার হাসা বন্ধ ধূসর ভাই। আল্লাহর দোহায় হাতটা ছাড়ুন। ছাড়লে কোথায় যাবি? যেখানে আপনি বলবেন। ঘরে যাবি, নিচে যেন না দেখি। আচ্ছা আচ্ছা ছাড়ুন। ধূসর ছেড়ে দিতে পিউ ততস্থ ঘুরে গেল। জ্বলন্ত চোখে চেয়ে বলল, ঘরে কেন যাব আমি? সবাই যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। আপনি সব সময় আমাকে ঘরে পাঠিয়ে দেন কেন? কি সমস্যা আপনার? ধূসর কঠিন চোখে চাইল। পিউ বিরতি নিতে আবার খপ করে হাত মুচড়ে ধরল পিঠে। ভরকে গেল সে। একই রকম কোকিয়ে উঠল ব্যথায়। বেশি সাহস বেড়েছে আজকাল। এক চড় মারবো, দাঁত পড়ে মুখ খালি হয়ে যাবে। পিউয়ের তেজ শেষ। ভুল জায়গায় দাপট দেখিয়েছে বুঝতেই ফাটা বেলুনের মতো চুপসে গেল চেহারা। অনুরোধ করে বলল, আর করবো না ধূসর ভাই, আর করবো না। এবারের মতো ছেড়ে দিন। ধূসর পুনরায় শুধালো, ছাড়লে কোথায় যাবি? ঘরে চলে যাব। মনে থাকবে? পিউ ধৈর্যহীন। থাকবে থাকবে। ইপ্তির সাথে কথা বলবি? ইপ্তির 14 গোষ্ঠীর সাথেও কথা বলবো না। প্লিজ সারুন। হাতটা খুলে গেলে পরীক্ষা দেব কি করে? ধূসর ছেড়ে দিল। সাথে হুকুম করলো ইপ্তির আশেপাশেও যেন না দেখি। পিউ হাত ঢলতে ঢলতে ঠোঁট উল্টায়। যন্ত্রণায় চোখ ছলছল করছে তার। এই পাষাণ লোকটাকেই কিনা স্বপ্নে কামড়ে খেয়ে ফেলতে মন চায়। বেহায়া কুইচ্ছেটাকে শিলনোড়া দিয়ে পিষে ফেলার ইচ্ছে হলো। নিজের প্রতি চরম বিষাদ গাঢ় থেকে প্রগাঢ়তা পেল। ধূসরের প্রতি রাগে দাও দাও করে আগুন জ্বলল মাথায়। মনে মনে নিজেকে গালি দিল পিউ। বিড়বিড় করলো, ছি ছি ছি। ধূসর চোখ রাঙিয়ে বলল, এভাবে কি দেখছিস? খেয়ে ফেলবি আমাকে? চোখ নামিয়ে সোজা ঘরে যা। পিউ নাক টানলো। কোটর সবে সবে ভরে উঠেছে। অভিমান হলো তার। বুকের ভেতর বন্দি থাকা করুণ হৃৎপিণ্ডটা দেয়ালে মাথা ঠুকে মরে যাওয়ার যে প্রচেষ্টা চালালো। অনুরাগের পাহাড় এত উঁচু হলো অল্পতেই। সব ছেড়ে ছুড়ে বেদুইন হতে মন চাইলো। ভেজা কণ্ঠে অভিযোগ জানালো, আপনি খুব নিষ্ঠুর ধূসর ভাই। তুই যাবি? তেরে আসতে দেখে পিউ দুরন্ত পায়ে পালালো। বাণিজ্যতের দফা রফা হয়ে আসছে। কেন যে পাষণ্ডটাকে ভালোবাসতে গেল? না হলে এক্ষুনি আব্বুর কাছে জব্বর একটা নালিশ ঠুকতে পারতো না? অবশ্য নালিশ করেও বা একটা সস্তা বালিশও মিলবে না। কাল বুক ফুলিয়ে মুখে মুখে তর্ক করা ছেলে কি আর এসবের ধার ধারে? দরজায় ঝোলানো ঝিলুকের ঝুলুনি গুলো দুলে উঠল তার ছোট্টার তাপে। ধূসর ভুরু কুচকে চেয়ে রইল সেদিকে। পরপর ঠোঁটের কোনায় দেখা গেল চাপা এক পেশে হাসি। অক্ষপটের চকচকে কৌতুক। হাসলো সে, যে হাসিতে ঠোঁট গহ্বর থেকে মুক্ত হলো না দাঁত। নিজের সব থেকে দামি জিনিসটা একান্ত নিজের করে রাখতে হলে একটু নিষ্ঠুর হওয়াই যায় পিউ। তুই ওসব বুঝবি না। পিউ জানালা ঘেঁষে চেয়ার নিয়ে বসেছে। অন্যান্য সময় থাই গ্লাসে উড়ে আসা এক চিলতে রোদের ক্লান্ত হাওয়া তার হৃদয় ছুঁয়ে দেয়, ভুলিয়ে দেয় সব মন খারাপ। কিন্তু আজকের প্রবল বৃষ্টিতে সেই রোদের দেখা নেই। বরং সামনে রাস্তায় চপচপে পথ। নোংরা হওয়া কাদা পানি জমে জমে ড্রেন চুইয়ে নামছে। ইকবালরা যাওয়ার ঘন্টা খানিকের মাথা হঠাৎ ঝমঝমে বৃষ্টির ছন্দপতন শুরু হয়। এখনো অল্প স্বল্প ছাট এসে কাছে লাগছে। থেকে থেকে হচ্ছে বিদ্যুৎ স্ফুরণ। ফুটপাতে লেজ গুটিয়ে বসা কুকুরটা ঘেউ ঘেউ করে উঠেছে একটু পর পর। পিউ রাস্তার দিকে ধ্যানমগ্ন হয়ে চেয়ে রইল। মন দিয়ে দেখলো বর্ষার মাথায় নিয়ে ছুটে চলা ব্যস্ত মানুষগুলোকে। মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাসে বুক ওঠানামা করলো। গ্লাস খুলে তাতে গুজে দিল সরু আঙ্গুল। ঠান্ডা মোহময় হাওয়া ছুঁয়ে গেল মুখমণ্ডল। অচপল নেত্রে হাতের দিকে তাকালো সে। কবজির জায়গাটা লাল হয়ে গিয়েছে। ধূসর ভাই এত জোরে চেপে ধরতে পারলেন? সে যে ব্যথা পাবে ভাবলেনও না। ইপ্তির সাথে কথা বলেছে তো কি? প্রেম তো আর করেনি। প্রেম শব্দ পর্যন্ত ভাবার জন্য পিউ আস্তাক ফেরুল্লাহ উচ্চারণ করে ফেললো তৎক্ষণাৎ। ধূসর ভাই ছাড়া আর কারোর পাশে প্রেমের পর রাখতে চায় না সে। আচ্ছা, এই দুনিয়ায় সেই কি একা যে কিনা 15 বছর বয়সে প্রেমে পড়েছে? নাকি প্রেমিকাটা ধূসর ভাইয়ের মতো নিরেট মনের পুরুষ বলে জীবনটা জগা খিচুড়ি হয়ে গেল? এই যে সে অভিমানে নীল হয়ে রুমে এসে খাপটি মেরে বসলো, একটু খোঁজও তো নিলেন না। একবার রাগ ভাঙাতে এলেও তো পারেন। কেমন এক শক্ত প্রেমিক পুরুষ তার। ভাবলে অবাক লাগে এই মানুষটাই ওকে ভালোবাসে। ওকে না দেখলে অস্থির হয়। সে না খেয়ে থাকলে খাওয়ানোর জন্য জোরাজুরি করে। আর কোনো ছেলেদের সাথে কথা বললে
তাহলে তো আর রক্ষে থাকে না। আসলে ধূসর ভাই জেলাসিতে ভুগছেন, ঠিক যেমনি তাকে কোনো মেয়ের পাশে দেখে সেও হিংসের আগুনে জ্বলতো, তেমনি পিওর মনে পড়লো কিছু পুরনো রঙিন স্মৃতি। বর্ষার বিয়েতে ঘটা এক একটি মধুর ঘটনা, সাদিপের পাঞ্জাবিতে তার পছন্দ হওয়া, ধূসরের সেই একই পাঞ্জাবি কেনা, তার চুড়ি কিনতে মনে না থাকায় নিজে সেই চুড়ি কিনে আনা, শিহাব পেটে চিমটি কাটায় তাকে বেধড়ক মারানো, পেটানো, সারাটা বিয়ে বাড়ি তাকে আগলে দাঁড়িয়ে থাকা, আর সেই দুপুর প্রথমবার অল্প একটু কাছে আসা। পিউয়ের বুক কাঁপে লজ্জায়। ওই দৃশ্য যতবার মনে পড়ে ততবার সে কেঁপে ওঠে, হাঁসফাঁস করে মরে যাওয়ার মতো অনুভূতি হয়। পিউ চোখ নামিয়ে মৃদু হাসলো। বিদ্যুৎ চমকানোর হলদে আলোয় ল্যাম্পপোস্টের মতো স্থির দাঁড়িয়ে থাকা তার ক্ষুদ্র দেহটা কোণঠায় শতভাগ নুইয়েছে। সেই মুহূর্তে ধূসরের উপর থেকে একটু আগের অভিমানটুকু পড়ে গলে গেল তার। বরং সীমা হারানো ভালোবাসার প্রকোপে দায়সারা ভাবে শরীরটা ছেড়ে দিল দেয়ালে। ধূসর ভাই, তার কাছে গোলক ধাঁধা, তার কাছে উচ্চতর গণিতের সব থেকে কঠিন আর অমীমাংসিত অঙ্কটা। পুরো খাতা ঘেটে ঘুটে ফেললেও শেষে এসে যার ফলাফল জিরো দেখায়, তবুও এই মানুষটাকে তার চাই। এর চড়া বুক, চোখ, নাক, মাঝারি দুটো চোখ আর ধমক ছোড়া রক্তাভ ওষ্ঠযুগল হোক তার একছত্র আধিপত্য। চাইলেও যে মানুষটাকে না ভেবে থাকা যায় না। একই বাড়িতে থাকে বলতে গেলে 24 ঘন্টা সামনে দেখে, তবুও ওনাকে ভেবেই ভোর আসে, ওনাকে ভেবেই শেষ হয় রজনী। একটু যে শান্তি নেই কোথাও, রাস্তায় বের হলে কাউকে দেখলেও মনে হয় ওই তো ওটাই ধূসর ভাই। সেই বিরাট চোখ, ঠোঁট কামড়ে ছোট দৃষ্টিতে তাকানো, কথার মাঝে চুলের ভাঁজে হাত চালানো, এই সবটা গেঁথে থাকে তার হৃদয়ে। মাঝে মধ্যে মনে হয় বুক ফুলিয়ে গিয়ে বক্ষ পেতে বলতে, নিন, আমার জীবনটা আপনি নিয়ে নিন, শুয়ে শুয়ে তীর মেরে ঝাঁঝরা করে ফেলুন, এটাই আপনার। কে জানতো 3 বছর আগে সেই এক পল তাকানো হবে তার সর্বশান্ত হওয়ার প্রস্তুতি। ওই একবার তাকিয়ে আমৃত্যু অন্তঃস্থল কবজা করবেন তিনি। জন্ম জন্মান্তরের জন্য হারিয়ে যাবে সে, নিজের স্বয়কীয়তায় ভুলে জ্ঞান হারাবে ধূসর ভাইয়ের প্রেমের রাজে, গা ভেজাতে গিয়ে নাকানি চুবানি খাবে তার প্রেম যমুনায়। পিউ ফোঁস করে শ্বাস ফেলল। ভয়ঙ্কর মায়াহীন এক লোকের প্রেমে যখন পড়েইছে, তাহলে এসব ভেবে লাভ কি? এই জীবনে ছাড় পাবে বলে মনে হয় না। তক্ষণে পুষ্প তার রুম থেকে হাঁক ছুড়ল, পিউ ঘুমাবি না? সে নড়ে চড়ে উঠল, উচ্চস্বরে উত্তর করলো, আসছি। কোলবালিশটা নিয়ে আসিস, আমারটা কিন্তু দেব না। আচ্ছা। একটা কোলবালিশ আর ছোটখাটো পাতলা কম্বলটা বগল দাবা করে বোনের কামরায় রওনা করলো পিউ। তারা দুজন আলোচনা করে ঠিক করেছে যতদিন না পুষ্পর বিয়ে হচ্ছে একসাথে ঘুমাবে। এরপর বিয়ে হলে ইকবাল ভাই প্রায়ই আসবেন। অবশ্য এই প্রায় আশা নিয়েও বিয়ের সন্দেহ আছে। ইকবাল ভাই যা আপুর দেওয়ানা, আশিক দেখা গেল দিনের 12 ঘন্টায় এসে বসে থাকলেন এখানে। পিউ হাঁটতে হাঁটতে ফিক করে হাসলো। ধূসর ভাইটা যদি তার জন্য এমন পাগল হতো, ইস! কিরে, গাট্টি বস্তা নিয়ে কই যাচ্ছিস? পিউ ঘুরে চাইলো। সাদিপ তার রুমের দরজায় দাঁড়িয়ে, পরনে পাতলা কমলা টি শার্ট, হাঁটুর একটি নিচ অব্দি প্যান্ট, ফর্সা লোম, পা দুটো একেবারে চকচক করে তাকিয়ে আছে। পিউ বলল, আপুর রুমে যাচ্ছি ভাইয়া, ওখানে ঘুমাবো। সে ভুরু উঁচায়, অবাক হয়ে বলে, পুষ্প তোকে নেবে ঘুমাতে? ও না, বেড শেয়ার করতে পারে না? ওসব তো অজুহাত ছিল। ইকবাল ভাইয়ের সাথে সারা রাত জেগে ফুসুর ফুসুর করতো কিনা আমি শুনলে বিপদ হতো, তাই তো নিত না শুতে। সাদিপের বোঝার ভঙ্গি করে বলল। পিউ খেয়াল করলো ইকবাল পুষ্পর কথা উঠলেও সাদিপের চেহারা একই রকম থাকে, বিন্দুমাত্র পরিবর্তন দেখা যায় না। একটু খারাপ অন্তত লাগা উচিত, তাও না। সে বিভ্রান্ত হয়ে দুপাশে মাথা নেড়ে হাঁটা ধরতেই সাদিপ প্রস্তাব রাখলো, দাবা খেলবি? পিউ আবার ফিরে তাকালো। খেলে কি লাভ? আপনিই তো জিতবেন, আমি তো পারিই না। খেলতে খেলতেই না পাকা হবি? আমিও কি প্রথম থেকে এত ভালো খেলেছি? খেলবি? পিউ একটু ভেবে বলল, আচ্ছা, এগুলো রেখে আসি তবে। সাদিপ এগিয়ে এসে বলল, একা পারবি না, আমাকে দে। না পারবো। দিতে বলেছি, দে। পিউ দিয়ে দিল। সাদিপ ঢুকতে গিয়ে দেখেই শোয়া থেকে উঠে ঠিকঠাক হয়ে বসলো পুষ্প। কথা বলল না, ওর ওপর থেকে তার রাগটা এখনো পড়েনি। সাদিপে আগ বাড়িয়ে বলল, ডিস্টার্ব করার জন্য সরি রে পুষ্প। পুষ্প ছোট করে বলল, সমস্যা নেই। সাদিপ মৃদু হাসলো। বালিশ কাঁথা বিছানায় ছুঁড়ে ফেলে পিউর দিকে চেয়ে বলল, আয়। পুষ্প বলল, কোথায় যাচ্ছ তোমরা? পিউ বলল, দাবা খেলবো। ও, তুই খেলবি? তাহলে দাবা বাদ, চল ক্যারাম খেলে। সাদিপ আপত্তি জানার আগে পুষ্প বলল, না, খেলবো না, তোরাই যা। দাবার সব কুটি টেবিলের উপর ঢাললো সাদিপ। অমনি পিউ হুটুপুটি করে ব্যস্ত হলো সাজাতে। এই কাজটা তার বেশ ভালো লাগে। কোনটায় কোন চাল তা জানে না, শুধু জানে না খেলা জমে উঠলে কি দানে প্রতিপক্ষকে হারানো যায়। অত বুদ্ধি তার মাথাতে নেই।
সে গভীর মনোযোগ খাটালো গুটি সাজাতে। সেই পুরোটা সময় মুখের দিকে চেয়ে রইল সাদিপ। ঠোঁটের কোণে লেপ্টে থাকা অল্প হাসিটুকু পিউয়ের নয়নাভিরাম মুখশ্রী দেখে ধীরে ধীরে গাঢ় হলো। খেলা তো ছুতো, পিউকে কতক্ষণ সামনে বসিয়ে দেখার আমোঘ ইচ্ছে পূরণ করার এর চেয়ে উত্তম মধ্যম তার জানা নেই। সারাদিন অফিস, পিউয়ের কলেজ, কোচিং, বাড়ির সবার ভিড়ে একটু আধটু তাকানোতে কি মন ভরে? এই যে এত কাছ থেকে গোলগাল মুখটা দেখছে, এর সাথে তুলনা হয় কিছুর? পিউ তাকানোর আগে সাদীপ ঠিকঠাক হয়ে বসলো, স্বাভাবিক কণ্ঠে বলল, আগে তুই চাল দে। পিউ অনেক দিন খেলেনি, মাথা চুলকে বলল, আগে যেন কোনটা দেব, নৌকা চালাবো না সেনা? সাদীপ মুচকি হেসে বলল, যেটা তোর ইচ্ছা। যা, তা আবার হয় নাকি? তুই চাইলে হতে বাধ্য। পিউ সন্দেহ চোখে তাকালো। হঠাৎ আমাকে এত পাম দিচ্ছেন যে? কি চাই? সাদীপ হাসিটা ধরে রেখেই বলল, কি মনে হয় কি চাইতে পারে? পিউ ভেবে বলল, নিশ্চয়ই এমন কিছু যেটা আমি ছাড়া হবে না, না হলে আপনি এত ভালো কথা বলার মানুষ তো নন। সাদীপ শব্দ করে হেসে উঠল, ভাবলো, ঠিক বলেছিস, যা চাই তা তুই ছাড়া পাওয়া অসম্ভব। পিউ অধৈর্য ভঙ্গিতে ভুরু নাচালো। কি চাইবেন বলুন? তোকে চাই পিউ, শুধু তোকে। বলবেন হো? না, আপাতত কিছুই চাই না, আগে সৈন্য চালাতে হয়। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সাদা ছোট সৈন্যটাকে পিউ সামনে এগিয়ে দিল। পরপর কালো দুটো গুটি আগালো সাদীপ। পিউ ভুরু কুচকে সাদীপকে লক্ষ্য করলো কিছুক্ষণ। ইদানিং ধূসরের থেকেও একে ওর সেলফ সেন্টার মনে হয়। মুখ দেখেও মন বোঝার উপায় নেই। তার প্রেমিকার আজ বিয়ে ঠিক হলো, অথচ চেহারায় বিন্দুমাত্র শোকের ছায়া নেই। পিউয়ের মনে খটকা লাগে। সাদীপ ভাইয়ের প্রেমটা খাঁটি ছিল তো? তার চেয়ে থাকার মধ্যে চোখাচোখি হলো। পিউয়ের নাক মুখ কুচকানো দেখে সাদীপ কপাল বেঁকে এলো। কি দেখছিস? পিউ থতমত খেয়ে দৃষ্টি নামিয়ে, হু, কই কিছু না। সাদীপ মনে মনে হাসে। সে যেমন সুযোগ পেলে ওকে দেখে, পিউ কি সেরকম কিছু করলো? এটা কি গ্রিন সিগন্যাল? পিউ উসখুস করলো, পরপর রয়ে শুয়ে শুধালো, একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি অনুমতি দিলে বলতাম। আর না দিলে? না দিলেও বলবো, কারণ জিভ নিষ্পিস করছে ভীষণ খারাপ। সাদীপ হেসে বলল, আচ্ছা বল। পিউ জিভ দিয়ে ঠোঁট ভেজালো, স্পষ্ট কণ্ঠে শুধালো, আপনার খারাপ লাগে না? কষ্ট হয় না? সাদীপ চোখ পিটপিট করলো। কেন? পিউ আমতা আমতা করে বলল, না মানে ইকবাল ভাইয়ের সাথে আপুর যে বিয়ে ঠিক হলো তাই। আপনার তো দুঃখে শেষ হয়ে যাওয়ার কথা ভাইয়া, হাহুতাশ করে বাপ্পারাজের মতো গানও গাওয়ার কথা, অথচ আপনি আজ সবার মধ্যে কি বেহায়া বনে দাঁত কেলিয়ে বসেছিলেন। ওনাদের সাথে একই টেবিলে বসে কবজি ডুবিয়ে রোস্ট খেলেন, আবার বিকেলে চাও। এসব কিভাবে সম্ভব? সাদীপ হতভম্ব হয়ে বলল, এসব আমি কেন করব? আর এতে অসম্ভবের কি আছে? প্রিয় ধৈর্যহীন ভঙ্গিতে বলল, আপনি বুঝতেই পারছেন না। আপনি যদি এমন ভাবে মনের কষ্ট লুকিয়ে রাখেন, ভান করেন হাসি খুশি থাকার, সেটা তো বিপদ। এতে মানুষের বদ্ধ উন্মাদ হওয়ার আশঙ্কা থাকে। আপনি আমার কাছে শেয়ার করুন সাদীপ ভাই, ভুলে যান আমি আপনার ছোট। ভাবুন আমি আর আপনি এখন বন্ধু। কেমন? তাহলে বলুন দেখি, আপনার কি খুব কষ্ট হচ্ছে? বাঁচবো না মরে যাব, ওপারে চলে যাব, এরকম টাইপ কিছু মনে হচ্ছে? সাদীপের সবটা মাথার উপর দিয়ে যায়। বিস্ময়ের চরম পর্যায়ে লটকে গেল সে। বিস্মিত কণ্ঠে বলল, তোর কি তারটার ছিঁড়ে গেছে পিউ? কি যাতা বলছিস? আমার কষ্ট হবে কেন? আমি তো খুশি হয়েছি। পিউ চোখ উঁচিয়ে বলল, খুশি হয়েছেন? হ্যাঁ, পুষ্প যাকে ভালোবাসে তাকে পাচ্ছে। পুষ্প যাকে ভালোবাসে তাকে পাচ্ছে, খুশি হব না? পিউয়ের মায়াটা তরতর করে বাড়ল। আহারে, কত ভালো মানুষ নিজের ভালোবাসাকে কুরবানি দিয়েও পাশের মানুষটার ভালো থাকা নিয়ে ভাবছেন উনি। সে দীর্ঘশ্বাস ফেলে কাতর কণ্ঠে বলল, তাহলে আপনার ভালোবাসার কি হবে ভাইয়া? সাদীপ চক্ষু গোটায়। কি হবে বলতে? পিউ চর্ষচোখ শব্দ করলো। এই সাদীপ ভাই এত ধানাই পানাই করছে কেন? এমন ভাব যেন ভাজা মাছ উল্টে খেতে হয় তাই জানে না। মোটামুটি বিরক্ত হয়ে বলল, ঢং করছেন কেন? আপনি যে আপুকে ভালোবাসেন আমি তো জানি। সাদীপের চোখ উল্টে এলো। কয়েক সেকেন্ড চুপ থেকে নিস্তব্ধ কণ্ঠে বলল, এসব এসব তোকে কে বলেছে? কেন? আমি বুঝি ছোট? কিছু বুঝি না? আপনি যে আপুর পাশে বসার জন্য কেমন করতেন, হাসতেন ওকে দেখে, আরো অনেক কিছু করতেন, সব কি খুলে বলা যায় নাকি? সাদীপ আহতভাবে তাকিয়ে থাকলো, অসহায় কণ্ঠে বলল, এর মানে তুই এতদিন ধরে ভেবে এসেছিস আমি পুষ্পকে পছন্দ করি? পিউ মাথা ঝাঁকালো। বর্ষার বিয়েতে যখন বলেছিলি তুই আমার মনের কথা জানিস, সেটা এটা ছিল? পিউ বলল, হ্যাঁ, তা নয় তো কি। সাদীপ কিছুক্ষণ নিষ্পলক চেয়ে রইল, ভাষাহীন নির্জীব দৃষ্টি। পিউ ঠোঁট কামড়ে ভুরু কুচকে ঠাউর করতে চাইলো আবহাওয়া। আচমকা দাবার কোটটা উল্টে দিল সাদীপ। পিউ ভয়ে দাঁড়িয়ে গেল। সাদীপ টেবিলের পায়ে লাথি মারল সাবেগে। পিউয়ের মাথা চক্কর দিল।
তা দেখে ভীত কণ্ঠে মিনমিন করে বলল, কি হলো ভা? সাদিপ কথা কেড়ে নেয়, সজোরে ধমকে বলে, তুই এক্ষুনি আমার সামনে থেকে সর, এক্ষুনি। আমি কি করলাম? তোকে যেতে বলেছি পিউ। পিউয়ের সাহস হলো না দাঁড়ানোর, দুটো পায়ে বেরিয়ে এলো। চোখ ভিজে উঠেছে ততক্ষণে, সবাই শুধু ওকে ধমকায়, ওকেই মারে। সে কি রাস্তায় পারে লাগানো সরকারি আমড়া গাছ, যে যখন যাবে ঢিল ছুড়বে? পিউ বিছানায় উল্টে পড়তে চটক কাটলো পুষ্পর, বই থেকে মুখ তুললো। পিউ বালিশে মাথা গুজে দু পা উঁচুতে উঠিয়ে উপর হয়ে শুয়েছে। পুষ্প জিজ্ঞেস করলো, কি হয়েছে? পিউ নিশ্চুপ। পুষ্প বই নামিয়ে রাখলো পাশে, একটু এগিয়ে পিঠের উপর হাত রাখলো ওর। নরম গলায় বলল, কি হয়েছে আমার বোনের? পিউ মাথা তুললো। পুষ্পের বিস্ময় নিয়ে বলল, কাঁদছিস কেন? পিউ চোখ মুছে নাক টেনে বলল, সবাই আমাকেই বকে কেন আপু? আমি কি খুব খারাপ? পুষ্প ততস্থ ভঙ্গিতে ঘুরে বসে বলল, কে বকেছে তোকে? আর তুই খারাপ কেন হবি? আমার বোন তো ওয়ার্ল্ড বেস্ট। পিউ বিরস কণ্ঠে বলল, যখন যার ইচ্ছে হয় সেই বকে। ধূসর ভাই তো বকতে বকতে বড় করলেন, দুপুরেও এক গাদা বকুনি খেলাম। সাদিপ ভাই ভালো মতো খেলতে নিয়ে গিয়ে বকে ঝোঁকে পাঠিয়ে দিলেন। আমু তো সারাদিনই বকে, মাঝে মধ্যে তুইও বকিস। আব্বু কখনো বকেনি, কিন্তু কাল ঠিকই মারলেন। পুষ্পের মায়া হলো খুব, মনটা হু হু করে উঠল বোনের প্রতি। মাথায় হাত বুলিয়ে বলল, আহ থাক পাখি, আর কেউ বকবে না। আমিও প্রমিস করলাম আর বকবো না। পিউ উঠে বসে বলল, কোনো প্রমিসের দরকার নেই। আর আমি আর এ বাড়িতে থাকবো না। যে বাড়িতে আমার কদর নেই সেখানে আমিও নেই, সন্ন্যাসিনী হয়ে যাব। পুষ্পর হাসি পেল এবার। সন্ন্যাসী হয়ে কোথায় যাবি? যেদিক চোখ যায়, কমলার মতো বনবাদরে চলে যাব। আর খাবি কি? অত বড় বনে খাওয়ার মতো কিছু না কিছু তো থাকবেই। একেবারে কিছু না পেলে গাছের পাতা খাবো, তবু এ বাড়িতে আর নয়। পুষ্পর ঠোঁট টিপে হেসে বলল, কিন্তু সেখানে তো ধূসর ভাই থাকবে না। পারবি ওনাকে না দেখে থাকতে? পিউয়ের রাগটা টুপ করে নিভে গেল। চুপসে এলো এ যাত্রায়। মনমরা হয়ে বলল, এই একটা স্টেশনে এসেই তো আমার রেলগাড়িটা থেমে যায়। পুষ্প শব্দ করে হেসে ওঠে, হাসার তোপে শুয়ে পড়ে বিছানায়। পিউ গাল ফুলিয়ে বলল, আমার কষ্টে তুই হাসছিস? আচ্ছা হাসবো না। পিউ ঠোঁট উল্টে দু হাতে থুতনিতে ঠেকিয়ে বলল, কিচ্ছু ভাল লাগছে না। জীবনটা ঝুলে আছে এই ভালো না লাগার উপর। পুষ্পর মাথার নিচে এক হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলল, কঠিন অসুখ, এর চিকিৎসাও নেই। কিন্তু তুই ভাবিস না। আয়, তোকে আমার আর ইকবালের প্রেমের কাহিনী শোনাই। শুনতে চাইছিলি না কাল থেকে? হ্যাঁ হ্যাঁ শুনবো। প্রফুল্লের চিত্র পিউয়ের। এখানে শো। পুষ্প বালিশ পেতে দিতেই পিউ পাশে হয়। সে তাকালো বোনের দিকে, আর পুষ্পর চোখ ছাদের উপর। তারপর একটা লম্বা নিঃশ্বাস টেনে বলল, ইকবালকে তো বহুবার দেখেছি, কিন্তু ওকে ভালো লেগেছে কখন জানিস? কখন? ছোট চাচুর বিয়ের সময়। সে তো অনেক বছর আগের কথা। হ্যাঁ, তখন ও একেবারে একটা অল্প বয়সী ছেলে ছিল। ভার্সিটিতে উঠবে না আর কি। আমি বোধহয় এইটে পড়তাম, মনে নেই ঠিক। তবে তুই তো একেবারেই পিচ্ছি। ইকবাল তখন এখনকার থেকেও বেশ শুকনা। একটা ঢিলেঢালা শার্ট পরে ভাইয়ার সাথে হাত লাগিয়ে ফুল টানছিল দেয়ালে। এক ফাঁকে ঘেমে যাওয়া মুখটা মুছল শার্টের হাতায়। আমার কি হলো কে জানে? কিছুক্ষণ হাঁ করে চেয়ে দেখলাম ওকে। এমন তো নয় আগে দেখিনি, কিন্তু ওই দেখাটা আলাদা। আলাদা লাগলো, একদম আলাদা। তারপর তারপর আর দেখা হলো না। ভাইয়া বিদেশ চলে গেলেন, ইকবালও আর আমাদের বাড়িতে আসতো না। মাঝে মধ্যে কলেজ যাওয়ার ফাঁকে দেখতাম রিকশায় যাচ্ছে, তখন ওই পার্সোনাল গাড়িটা ছিল না ওর। সেই একটু দেখলে আমার বুকের মধ্যে কেমন কেমন করতো জানিস? তোলপাড় হয়ে সব ভেঙে চুরে পড়তো। পিউ উদাস কণ্ঠে বলল, মনে হতো পৃথিবীর সব তাণ্ডব নিজের হৃদয়ে বইছে। একদম তাই। তারপর যখন ভাইয়া ফিরলেন, আরো বার এলো, ওই সময় তো ওকে দেখেই ঠিক করে ফেললাম, একেই বিয়ে করব। কি করলাম জানিস? পিউ আগ্রহ ভরে তাকায়। কি? সবাইকে এড়িয়ে ওর কাছে গিয়ে বললাম, আপনার ফোন নাম্বারটা দিন তো। দিল। এক কথায় হয়তো বন্ধুর বোন, তাই। এরপর আমি সেই রাতে মেসেজ করলাম, আমি আপনাকে বিয়ে করব ইকবাল ভাই। পিউ তড়িৎ বেগে উঠে বসে বলল, তারপর? ও কোনো রিপ্লাই করলো না। আমার তো ভয়ে ঘাম ছুটে গেল। মেসেজ ডেলি হয়েছে রাত বাজে 2টো, অথচ নো রিপ্লাই। ধূসর ভাইকে নালিশ ঠুকিয়ে দেবে না তো, সেই ভয়ে সারা রাত ঘুমায়নি। অথচ মশাই পরদিন আমার কলেজের সামনে হাজির। আমি তো বাকরুদ্ধ। সে সিএনজি থেকে নেমে এসে আমার দিকে এগিয়ে এলো। ভয়ে আমার অবস্থা করুন। সামনে এসে একেবারে রামধমক দিয়ে বলল, এই মেয়ে বয়স কত তোমার? বড় ভাইয়ের বন্ধুকে এসব মেসেজে পাঠাও, লজ্জা করে না? ফের যেন না দেখে এসব পাঠাতে, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিলাম। পিউ চোখ বড় বড় করে বলল, কি? কি সাংঘাতিক! তুই ভয় পেয়েছিলি? আরে না। ও যত কঠোর আর গোমরা মুখে কথাগুলো বলছিল, ওর চাউনি ছিল ততটাই নরম আর শান্ত। একেবারে আকাশ পাতাল তফাৎ।
যে কোনো মেয়ে বুঝে যাবে ওর দৃষ্টির মানে। তখন তো বড় হয়েছি, কলেজে পড়ছি, আমার সাহস এতে তরতর করে বেড়ে গেল। রাতে রুমে এসে অনেকগুলো মেসেজ দিলাম, নো রিপ্লাই। অপেক্ষা করলাম, বুঝলাম ইচ্ছে করে এমন করছে। আমিও কম কিসে, শয়তানি করে একটা কিসিং ইমোজি পাঠালাম, আর সাথে সাথে কল করলো ইকবাল। আমি ভাবলাম এবারেও ধমকাবে, অথচ সে একদম থমথমে কণ্ঠে বলল, তুমি ভুল করছো পুষ্প, ধূসর আমার বন্ধু আর তুমি তার বোন। আমাদের মধ্যে এর বাইরে কোনো সম্পর্ক হওয়া উচিত নয়, এসব হয় না। ধূসর জানলে কষ্ট পাবে। পিউ মুগ্ধ কণ্ঠে বলল, ইস, ইকবাল ভাই আসলে একটা জিনিস। আচ্ছা তারপর? তারপরও আমি অনেক জ্বালানো থামাইনি, তারপরও আমি ওনাকে জ্বালানো থামাইনি। অতি কষ্টের পর টানা 6 মাস গেল, ভদ্রলোক সাড়া দিলেন। কিন্তু প্রেম শুরু হওয়ার পর জানলাম ও নাকি প্রথম দেখাতেই আমাকে ভালোবেসে ফেলেছিল। আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতো, মাঝে মধ্যে ওই যে কলেজের সামনে দেখতাম, সেটাও আমার জন্য আসতো, শুধু ভাইয়ার ভয়ে বলেনি। কি সর্বনাশ! এতদিন অকারণে পেছনে ঘুরালো তাহলে? শুধু শুনে রাগ হয়নি তোর? হয়েছিল না, আবার কথাই বলিনি একদিন, পরে সরি টরি বলে ঠান্ডা করলো। তাহলে ভাব, নিজেও ভালোবাসতো অথচ শুধু শুধু আমাকে পেছনে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। হতচ্ছাড়া লোক। পিউ গালে হাত দিয়ে ভাবলো, ধূসর ভাই যে কবে রাজি হবেন, কবে যে ওদের প্রেমটাও জমবে। পুষ্প হাসি হাসি মুখে দীর্ঘশ্বাস ফেলল। বোনের চুলে আঙ্গুল ডুবিয়ে বলল, জানিস পিউ, ভালোবাসা মানে হলো মরা। তুই যাকে ভালোবাসবি সেও মরবে, আবার তুইও ভালোবেসে মরবি। তোকে সে ভালো না বাসলেও আফসোস মরবে। সে ভালোবাসে না ভেবে ভেবে তুইও মরবি। এই গোটা ব্যাপারটা একটা বাজে জিনিস, অথচ এই বাজে বদ জিনিসই আমরা আসক্ত হয়ে পড়ি। পিউ মনে মনে ভাবলো, তার মানে আমিও মরতে নেমেছি। কিন্তু এই মরায় এত সুখ কেন আল্লাহ? পুষ্প কাত হয়ে শুয়ে বলল, মন ভালো হয়েছে অর্ধেক, বাকি অর্ধেক কবে হবে ভাইয়াকে পেলে? পিউ লজ্জায় লাল হয়ে গেল প্রথমে, পরে মন খারাপ করে বলল, সেটা যে কবে হবে, তুই বড় হ তাহলেই হবে। পিউ বিরক্ত হয়ে বলল, আর কত বড় হতে বলছিস? 5 ফুট 3 আমি। পুষ্প হেসে গাল টেনে দিয়ে বলল, বোকা, লম্বায় বড় হলে কি বড় বলে? ধর, এমন বড় যাতে তোর সিদ্ধান্তের উপর কেউ তোদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। কেউ বলবে না ও ছোট, ওর কথা ধরতে নেই, বরং এটা বলবে ও সাবালিকা, ও এখন সব বোঝে। পিউ উদ্বিগ্ন কণ্ঠে বলল, 18 বছর হলেই তো সরকার এমন বলবে, কিন্তু 28 বছর হলেও বাড়ির লোক মেয়েকে ছোটই দেখবেন। কাল শুনিসনি আব্বু কি বলেছিল, তুই কিছু বুঝিস না, হ্যান ত্যান। তাহলে আমার ব্যাপারেও তো এমন হবে। পুষ্প আবার হেসে বলল, আগে তো সরকারের চোখে বড় হ, কে বলতে পারে বাকিগুলো হয়তো আপনা আপনি হয়ে গেল। কিন্তু কিভাবে হবে, সব আমি বলে দেব কেন? তুই ভাব, নে ঘুমা এবার, আমার কাল ক্লাস আছে, ঘুমাই আমি। পুষ্প অন্য পাশে ফিরে শুলো, হাত বাড়িয়ে নিভিয়ে দিল ল্যাম্পশেড। প্রিয় চুপচাপ শুয়ে পড়ে। আর কিছুদিন পর তো ওর জন্মদিন, 18তে হতে বাকি নেই। তবে কি বড় হওয়ার সাথে সাথে ধূসর ভাইকে পাওয়ার দিনও আসছে? সাদিপ বরাবর ভদ্র ছেলে, মারিয়ার সঙ্গে ঝগড়ার আড়ালেও অফিস হয়ে ভান করে যেন ওকে চেনেই না। এই যেমন আজ সন্ধ্যায় একটা বোর্ড মিটিং ছিল ওদের সামনে, ঈদ যেহেতু নতুন নতুন প্রোডাক্ট স্যাম্পল দরকার কোম্পানির, সেজন্য সমস্ত স্টাফ নিয়ে কর্মকর্তারা মিটিং ডাকলেন। মারিয়াকে দেখতে সাদিপ এমন ভাবে চোখ ফেরালো যেন আগে কোনো দেখেইনি। মারিয়াও কিছু বলেনি, সে এখানে সামান্য কর্মচারী, সাদেব ঊর্ধ্বতন। সেদিন প্রতিজ্ঞা করেছিল আর ঝগড়া করবে না, শেষে দেখা যাবে সিনিয়রকে অসম্মান করার জন্য তাকে কিক মেরে অফিস থেকে বের করে দিয়েছে। আর সেই মিটিং শেষ হলো 10টার পরে। মারিয়া এখন ভীষণ রকমের মেজাজ গরম। আগে আগে মিটিং ডাকলে কি এদের পেট খারাপ হয়? ওদের আর কি, তারা তো নাচতে নাচতে গাড়িতে করে যাবে। দুর্ভুক্ত সব ওর মতো সাধারণ মানুষের। এখন সে বাস পাবে কি করে? 9টার পরে বাস পাওয়া যায় না। মারিয়া অনেকক্ষণ ধরে বাস স্টপে দাঁড়িয়ে আছে, তার পা ব্যথা করছে, এখন কান্নাও পাচ্ছে। আশেপাশের লোকজন কমে আসছে, দোকানগুলো ধীরে ধীরে বন্ধ হচ্ছে। এরপর তো কাকপক্ষীও থাকবে না। সে একটা মেয়ে, কোনো বিপদ হলে ভাবতেই নারী মন আঁতকে ওঠে। আল্লাহ আল্লাহ করে একটা বাস ভিক্ষা চায়, বাস এলো না। তবে 3জন ছেলে এসে দাঁড়ালো স্টপেজে। ওদের দেখে গুটিয়ে গেল সে, ওড়না টেনে টুনে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে রইল। সবকটার হাতে সিগারেট, কোমরে হাত দিয়ে টানছে এক একজন। মারিয়া আর চোখে চাইতেই ওরা চাইলো, চোখাচোখি হলো অমনি। বখাটে বখাটে অস্বাভাবিক দৃষ্টি দেখে ভীতুমন আরো নেতিয়ে আসে। দাঁড়িয়ে থাকবে নাকি রিক্সা নিয়ে চলে যাবে, কিন্তু অত দূর যাওয়ার জন্য যথাযথ ভাড়াও কাছে নেই। তার উপর আজ বৃষ্টি পড়ছে সকালে, রিক্সা পেলেও সঠিক ভাড়ায় পাওয়া হারিকেন দিয়ে খুঁজলেও মিলবে না।
নিজেকে অসহায় লাগছে খুব। কেন যে মেয়ে হয়ে জন্মালো, ছেলে হলে তো বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে পারতো। তার ভাবনার মধ্যে একটা ছেলে যেচে বলল, হ্যালো আপু, আপনার কি কোনো হেল্প দরকার? মারিয়া কলিজা ছলকে ওঠে, ভয়ে ঘাম ছুটে। সিনেমায় পত্রিকায় দেখে আসা বাজে দৃশ্যগুলো মাথাচাড়া দেয়। কাঁধ ব্যাগটা বুকে চেপে ধরে হুড়মুড়িয়ে ছুট লাগায় সে। ছেলে তিনটে ভ্যাবা চাকা খেয়ে চেয়ে রয় সেদিকে। মারিয়া উল্টো পথে ছুটে এলো, অর্থাৎ তার অফিসের দিকে। আর যাই হোক, এই জায়গা নিরাপদ, সিসি ক্যামেরা আছে, আবার দারোয়ানও থাকবে। দরকার পড়লে এখানেই রাতটা কাটাবে, কিন্তু বিপদ মাথায় নিয়ে কিছুতেই বের হওয়া যাবে না। কিন্তু মা, না ফিরলে মা চিন্তা করবে তো। অফিসের সামনে পৌঁছে ফোন করে দেবে না হয়। সে যখন ছুটে আসছে, সাদীপ তক্ষুনি অফিস থেকে বের হয়। সব গুছিয়ে বের হতে হতে দেরি হলো আজ। এই দেরিটা প্রায়শই হয় অবশ্য। বাইকে চাবি দিয়ে উঠে বসার সময় খেয়াল করলো একটা মেয়ে পানিপণে দৌড়ে আসছে। থেমে গেল সে। বাইক স্ট্যান্ডে দাঁড় করিয়ে সচেতন চোখে চাইলো, চশমার ফাঁক দিয়ে দেখার সময় চেনা মুখটা কাছে এসে থামলো তার। সাদীপের ভুরু দুটো বেঁকে গেল আরো। এই মেয়ে এভাবে ছুটছে কেন? বিপদে শত্রুকে দেখলেও আপন মনে হয়। মারিয়ারও তাই হলো। সাদীপকে দেখে ওর কাছে এসে ব্রেক কষলো সে। বুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে তাকালো। সাদীপ ভুরু কুচকে বলল, কি হয়েছে? এভাবে ছুটে এলে কেন? কোনো সমস্যা? মারিয়া নিশ্চুপ। সাদীপের চকচকে বাইকের দিকে জলজল দৃষ্টিতে তাকিয়ে সে। ইস, এই বাইকটা যদি তাকে বাড়িতে দিয়ে আসতো! কিন্তু বাইকের মালিক সাদীপ বলেই দমে গেল ইচ্ছেটা। পরক্ষণে আবার ভাবলো, আগে বাড়ি যেতে হবে, না হলে এই রাত বিরেতে কিছু ঘটলে সর্বনাশটা তারই। মারিয়া খামুছলো কপালের। সাদীপ তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, আর ইউ ওকে? মারিয়া জোরে নিঃশ্বাস নিল। কথাটা বলবে না বলবে কিনা বলে সময় নিয়ে ভাবলো। তারপর ইগোটাকে ঝেড়ে ঝুড়ে ফেলে সাইডে রয়েস হয়ে বলল, আমাকে একটু ড্রপ করে দিবেন বাড়িতে? সাদীপ আকাশ থেকে পড়লো এমন ভাবে তাকালো। অনিশ্চিত কণ্ঠে বলল, আমি? মারিয়া নিষ্পাপ কণ্ঠে বলল, জি। আমি না একটা বাসও পাচ্ছি না। সাদীপ কপাল কুঁচকে বলল, তো আমি কি করব? বাস পাচ্ছেন না সেটা অবশ্যই আপনার সমস্যা, রিক্সা করে যান। আমার কাছে ভাড়া নেই। কথাটা গলার মধ্যে দলা পাকিয়ে ঘুরল। বিপদে পড়েছে বলে এসব তো বলা যায় না। কয়েক সেকেন্ড চুপ থেকে আস্তে করে বলে, একটু পৌঁছে দিলে কি হয়? ওই রাস্তা দিয়েই তো যাবেন। সে যেখান দিয়ে যায়, আপনার মতো রাজাকারকে আমি বাইকে উঠাবো না। মারিয়া বিহব্বল হয়ে বলল, আমি রাজাকার? অবশ্যই। আমি রাজাকার হলাম কোন দিক দিয়ে? অনেক দিক দিয়ে। রাজাকার মানে দেশদ্রোহী। তারা কি করতো? যে দেশে থাকে, খায়, ঘুমায়, পাকিস্তানের সাথে হাত মিলিয়ে সেই দেশের মানুষেরই ক্ষতি করলো। ঠিক যে আপনি যে বাড়িতে পড়াতে যান, সেই বাড়ির ছেলের পাঞ্জাবিতে বিচুটি পাতা দিয়েছেন। মনে মনে চেয়েছেন আমার ক্ষতি হোক। এই দুটো বেইমানি। সেই দিক থেকে আপনি একজন পরিষ্কার রাজাকার, সরি রাজাকারী। মারিয়া হতবাক হয়ে বলল, দুটো এক হলো? নিঃসন্দেহে। যাব না আপনার গাড়িতে, নেবও না। কথাটা বলে বাইকে উঠে বসলো সাদীপ। রীতিমতো ধোয়া ছুটিয়ে চলেও গেল। মারিয়া নিহত চোখে চেয়ে রইল কিছুক্ষণ। বুক ফেটে কান্না পেল তার। রওনাককে মনে পড়লো খুব। আর যদি ভাইটা বেঁচে থাকতো, ঠিক নিতে আসতো না। কিংবা ও থাকলে এই চাকরি বাকরির দরকারও পড়তো না। মারিয়া দু চোখ ভরে উঠল। কার্নিশটুকু তর্জনী দিয়ে মুছে ঠায় দাঁড়িয়ে থাকলো। আচমকা ফিরিয়ে এলো সাদীপ। ঠিক তার পায়ের কাছে এসে ব্রেক কষলো। ব্যাকসিট দেখিয়ে বলল, উঠুন। মারিয়া আশ্চর্য বনে গেল। সত্যি কি লোকটা ফেরত এসেছে? তার মুখ দৃষ্টি দেখে সাদীপ বিরক্ত কণ্ঠে বলল, উঠলে উঠুন তো ম্যালেরিয়া, আই এম বিইং লেট। ভীষণ গম্ভীর স্বর। মারিয়ার চেহারা চকচকে হলো। অন্ধকার ছেয়ে যাওয়া মুখটা ভরে উঠে হাসিতে। কৃতজ্ঞ চোখে চেয়ে উঠে বসে সে। দুপা গুছিয়ে ব্যাগ আর ওনার দু মাথা কোলের উপর রাখতেও পারল না। সাদীপ টান বসালো বাইকের। মেয়েটা অপ্রস্তুতিতে হুড়মুড় করে পিঠের উপর পড়লো। অস্বস্তিতে মেয়ে ধরফড়িয়ে সোজা হয়ে বসলো আবার। সাদীপের কিছু যায় এলো কি না বোঝা গেল না, বরং সহজ সাবলীল গলায় বলল, ধরে বসুন, পরে হাত পা ভাঙলে হাসপাতালে নিতে পারবো না, সরি। প্রথমবার মারিয়ার রাগ হয়নি, ক্ষোভে ফর্সা নাক ফুলে ওঠেনি, বরং তুলতুলে হাতটা সাদীপের কাঁধে রাখলো সে। রকেট বেগে থরথর করে ঝাঁকুনি দিল শরীর, যেন হৃৎপিণ্ডটা তাড়াহুড়ো করে বাম থেকে এক লাফে ডানে চলে এসেছে। চারপাশ থেকে সনসন বায়ুতে সাদীপের পারফিউমের কড়া ঘ্রাণ ছুটে এসে নাকে লাগছে তার। চোরা চোখে এমন ভাবে সাদীপের পিঠের দিকে তাকালো মারিয়া। প্রথমবার ছেলেটা এত কাছাকাছি বসে অন্যরকম অদ্ভুত অনুভূতি হলো। সেই অনুভূতি অদ্বিতীয় এবং অজানা। চার গৃহিণী লিস্ট করতে বসেছেন, আকুদে কারা কারা নিমন্ত্রিত হবেন তার একটা বিরাট আর সম্পূর্ণ তালিকা। আত্মীয় স্বজন সবার নাম যোগ হচ্ছে তাতে।
মৈত্রীরাও জায়গা পেয়েছে। সেবার বর্ষার বিয়েতে মৈত্রীর মায়ের সাথে ওনাদের বেশ সখ্যতা হয়েছিল। হোক ছোটখাটো প্রোগ্রাম, তাতে কি। শিকদার বাড়ির প্রথম বিয়ে মনে রাখার মতন না হলে হয়। পিউ পাশে দাঁড়িয়ে তার আনন্দের সীমা নেই। সব থেকে ভালো ব্যাপার হলো আর মাত্র একটা পরীক্ষা বাকি ওর, সেটাও পুষ্পর বিয়ের আগে শেষ। তারপর অবশ্য ফাইনাল আছে, কিন্তু 2-3 মাসের গ্যাপ মাঝে। জমিয়ে আনন্দ করতে পারছে এই অনেক। লিখতে লিখতে সুমনা বেগমের কলমের কালি শেষ হলো। তিনি 2-1 বার মোটা কলম ঝাঁকালেন, না কালি নেই। তারপর ওর দিকে চেয়ে বললেন, আরেকটা কলম নিয়ে আয় তো মা। পিউ ছুটলো। দুরন্ত পায়ে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠতে সামনে পড়লো ধূসর। শার্টের বোতাম লাগাতে লাগাতে আসছিল সে। দুজন দুজনকে দেখেই থমকে দাঁড়ালো। পিউ ধূসরের শ্যামলা খোলা বুক দেখে চট করে চোখ বুজে ফেললো। টেনে টুনে সরালো দৃষ্টি। নানা বেহায়ার মতো এভাবে তাকানো ঠিক না। আরেকদিকে মুখ ফিরিয়ে পাশ কাটাতে যেতেই ধূসর খপ করে হাতখানা চেপে ধরে। পিউ চকিতে ফিরল। সে কি আবার কিছু করেছে? সেই ক্ষণে ধূসর টান বসায়। পিউ হুমড়ি খেয়ে আছড়ে পড়ে বুকে। ভয় পেয়ে মুঠোয় আঁকড়ে ধরে শার্ট। বিমুট চোখে তাকাতে ধূসর ভুরু নাচল। কি সমস্যা? কই? কাল থেকে এড়িয়ে যাচ্ছিস কেন আমাকে? অভিযোগ অথচ কি ভারী কণ্ঠ। পিউ অবাক হয়ে চেয়ে রয়। ওনাকে এড়িয়ে যাওয়ার সাধ্য আছে ওর? বলল, এড়িয়ে যাব কেন? কাল থেকে তো আপনিই বাসায় ছিলেন না। ধূসর পূর্ণ দৃষ্টি বোলালো তার চেহারায়। হঠাৎ করে কোমল স্বরে শুধালো, রাগ করেছিস? পিউ আশাতীত ভঙ্গিতে তাকালো। এরকম একের পর এক অনাকাঙ্ক্ষিত প্রশ্ন শুনে বেহুশ না হলে হয়। আনমনে দুপাশে মাথা নেড়ে বুঝালো না। পরক্ষণে বিরক্ত হয়, চেতে যায় নিজের উপর। কঠোর করতে চায় চোখ মুখ। সে তো রাগ করেছে, ভয়াবহ রাগ করেছে। তাহলে না বললো কেন? তার বিভ্রান্ত চেহারা ধূসর মন দিয়ে দেখলো। পরপর দেখলো পিউয়ের ছোট ছোট সাদাতে দুটো হাত, যা খামচে ধরে আছে বুকের কাছটা। ধূসর আবার চাইলো মেয়েটার চোখের দিকে। কপালে ভাঁজ ফেলে শুধালো, পিজ্জা খাবি? পিউ বিস্মিত স্তব্ধ। কি মুসিবত! কাল থেকে এগুলো কি ঘটছে ওর সাথে? ধূসর ভাই এমন এমন কাজ করছেন, এমন এমন কথা বলছেন যে খুশিতে পাগল হয়ে যাবে ও। পিৎজার কথা শুনে তার রাগ ঢাক শেষ। মোমের ন্যায় গলে যায় ভেতরের ছায় চাপা আগুন। স্বতঃস্ফূর্ত চোত্রে বলল, হ্যাঁ খাবো। ধূসর মুচকি হাসে। পিউয়ের হাত দুটো আলগাভাবে ছাড়িয়ে দেয়। ওকে পেছনে ফেলে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, বিকালে তৈরি থাকিস, নিয়ে যাব। পিউ আনন্দে শিশুর ন্যায় লাফিয়ে ওঠে। সুমনা নিচ থেকে ডাকছিলেন, কিরে পিউ, পেন আনতে গিয়ে শহীদ হইলে গেলি নাকি? পিউ ততস্থ ঠিকঠাক হয়ে বলল, আনছি ছোট মা। পিউ নিজের সবটুকু উচ্ছ্বাস দিয়ে তৈরি হলো। লাল চুড়িদার, কাঁধের একপাশে ঝোলালো বেনুনি, চোখ ভরা কাজল। তবে লালের সাথে বেমানান ধূসরের প্রথম উপহার সেই নীল রঙের কাচের চুড়িগুলো হাতে ভরলো। ঝুনঝুন ঝুনঝুন শব্দ তুলে ঘর থেকে বের হতেই দেখলো পুষ্প ওড়না পিন করতে করতে আসছে। রীতিমতো তাকে দেখে এগিয়ে এসে পিঠ ফিরিয়ে বলল, পিনটা লাগিয়ে দে তো। পিউ কপাল কুঁচকে বলল, ঘুরতে যাচ্ছিস? হ্যাঁ। ভাইয়ার সাথে? হু। কাল তো বললি না আমায়? তুই যে ভাইয়ের সাথে যাচ্ছিস আমাকে বলেছিস? পিউ থতমত খেয়ে বলল, তোকে কে বললো? পুষ্প হাসলো। পিউ বলল, চল না তাহলে সবাই একসাথেই যাই। পুষ্প নিচে নামতে নামতে বলল, কোনো দরকার নেই, প্রাইভেসি ফার্স্ট। পিউ ভেঙচি কাটলো। বিয়ের আগেই এই, বিয়ের পরে এই মেয়ে তাকে চিনলে হয়। পার্কিং লটে এসে ইকবালকে দেখে পিউ অবাক হলো। ছেলেটা গাড়ির দরজা ঘেঁষে কোনোয় ঠেস দিয়ে দাঁড়িয়ে, ঠোঁটের কোনায় বরাবরের মতো নিষ্পাপ হাসি। পিউ হাসলো ওকে দেখে। ছটফটে পায়ে কাছে গিয়ে বলল, আরে ভাইয়া, কখন এলেন? ইকবাল টেনে টেনে বলল, ওয়েলকাম ওয়েলকাম, বউ শালি একসাথে, শালার কি ভাগ্য। এলাম কিছুক্ষণ, তোমাকে তো ঝাঁকানাকা লাগছে পিউ। পিউ একেবারে লাল পরি। পুষ্প বলল, আর আমাকে? ইকবাল কণ্ঠ নামিয়ে বলল, ইউ আর অলওয়েজ বিউটিফুল মাই লাভ। পুষ্প আইঢাই করে উঠে লাজে। পিউ ওমম করে কেসে উঠল, বলল, ইকবাল ভাই কিন্তু ফ্ল্যাট খুব ভালো করতে পারেন। পুষ্প তাল মেলায়, সে আর বলতে, একেবারে ওস্তাদ। ইকবাল বলল, নারীর হলো আল্লাহর সৌন্দর্যের সৃষ্টি অন্যতম, নারীরা হলো আল্লাহর সৌন্দর্যের সৃষ্টির অন্যতম নিদর্শন। তাদের একটু প্রশংসা করতে পেরে নিজেকে ধন্য মনে করলে ক্ষতি কি? থাক থাক, অনেক হয়েছে। তা কোথায় যাচ্ছি আমরা? ইকবাল গাড়ির দরজা খুলে দিয়ে বলল, আগে তো উঠো মাই লাভ। পুষ্প উঠে বসে। পিউ আশেপাশে তাকায়, ধূসর ভাই কোথায়? কোথায় ওনার বাইক? ইকবাল মিটিমিটি হেসে বলল, কাউকে খুঁজছো পিউ? পিউ, ইয়ে ধূসর ভাই। ইকবাল গুরুতর কণ্ঠে বলল, ও তো পার্টি অফিসে গিয়েছে, সন্ধ্যার আগে আসবে না। পিওর মুখটা শুকিয়ে গেল অমনি, গুটিয়ে একটুখানি হয়ে এলো প্রায়। সন্ধ্যার আগে আসবেন না? তবে যে ওকে বলে গেলেন তৈরি হয়ে থাকতে। পিউ মাথা নামিয়ে নিল, চেহারায় পরতে পরতে অন্ধকার। ইকবাল ঝুঁকে এসে শুধালো, তুমি কি প্ল্যানটা ক্যান্সেল করে আমাদের সাথে যেতে চাও পিউ? পিউ না চেয়ে দুদিকে মাথা নাড়ল। তার কষ্ট হচ্ছে। ধূসর ভাই এরকম মজা করেন আজকাল? নিচু কণ্ঠে বলল, আপনারা যান, শিওর হো। বলতে বলতে তাকালো, চমকে গেল অমনি। পাশে ধূসর এসে দাঁড়িয়েছে, লাইট ব্লু শার্টের সাথে ম্যাচিং করে, আবার সানগ্লাস পরেছে।
তার এমন ড্যাশিং ভাবমূর্তি দেখে হার্ট মিস করলো পিউ। ইকবালের দিকে চাইতে সে ভুরু উঁচিয়ে বলল, বোকা হয়ে গেলে তাই না? হা হা হা। পুষ্প হুহা করে হেসে ফেলল। হাসছে ইকবালও। সবাই মিলে কি দারুণ মজাটাই না নিল ওকে নিয়ে। পিউ ঠোঁট উল্টে ঘাড় চুলকালো। ধূসর স্থূল কণ্ঠে বলল, গাড়িতে গিয়ে বস। গাড়িতে যাব? আমরা কি সবাই একসাথে যাচ্ছি? ইকবাল বলল। কেন, খুশি হওনি? কারোর সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে চাইছিলে নাকি? ধূসর ধমক দিল, শ্যাট আপ ইকবাল। পিউ লজ্জা পেয়ে বলল, না না, তা না। মনে মনে প্রচন্ড খুশি হলো সে। সবাই মিলে ঘুরলে চমৎকার হবে। আজকের বিকেল যে কি অনবদ্য কাটবে তাতে কোনো সন্দেহ নেই। তাহলে? আপু মিছে মিছে ভাব নিল তখন। পিউ হাসলো, গুটি গুটি পায়ে এসে বোনের পাশে উঠে বসলো। সেই আগের মতো ধূসর ড্রাইভিং এ, আর ইকবাল পাশে। ছেলেটা সিটবেল্ট বাঁধতে বাঁধতে বলল, তা পিউ, গতবার তো কুত্তার দৌড়ানি খেলে, আজ কি খাবে? পুষ্প আবার হেসে উঠল। পিউ লাজুক কণ্ঠে বলল, আজকে শুধু পিৎজা খাবো ভাইয়া, আইসক্রিম খাবে নাকি? পুষ্প শুনেই বলল, আমি খাবো। এই দেখো কাকে বললাম, আর কে লাফিয়ে উঠল। তাতে কি, পিউ আর আমি কি আলাদা নাকি? না না, তা কেন? ধূসর সামনে আইসক্রিমের ভ্যান দেখলে দারাস ভাই। গাড়ি চলতে চলতে পিউ ভিউ মিররে চোখ বুলালো। সেই আগের মতো ওটা তার দিকে ঘোরানো। পিউ হাসলো, ভাবলো, এত লুকিয়ে দেখার কি আছে ধূসর ভাই, আমি তো আপনারই। সরাসরি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলেও কোনো কিছু মনে করব না। 15 মিনিটের মাথায় গাড়ি থামলো ধূসর। আইসক্রিমের ভ্যান দেখেই দাঁড়িয়েছে। ইকবাল বলল, তোরা বস, আমি গিয়ে নিয়ে আসছি। কে কয়টা খাবে? আমি দুটো। পিউ বলল, আমি একটা চকলেট, একটা ভ্যানিলা ফ্লেভার। ওকে। ইকবাল বেরিয়ে যায়। 2 পা হাঁটতেই পাশে আসে ধূসর। সে বলল, আরো এলি কেন? আমি তো পারতাম। ধূসর কাঁধ উঁচিয়ে বলল, ইচ্ছে হলো তাই। মারাত্মক ইচ্ছে তো শালা সুমন্দি। চুপ কর, আম নার্ভাস ইকবাল। ইকবাল দাঁড়িয়ে গেল। থেমে থেমে অবাক কণ্ঠে বলল, নেতাজি শিকদার মাহতাব ধূসর নার্ভাস কেন? পিউ এর বার্থডে ইজ কামিং সুন। একটা পুরনো গলির সামনে এসে মারিয়া গাড়ি থামাতে বলল। সাদিপ ব্রেক কষলো তৎক্ষণাৎ। মারিয়া নেমে দাঁড়াতেই সে আশপাশ চেয়ে বলল, এখানে আপনার বাসা? জি। কোন বাড়িটা? মারিয়া হাত লম্বা করে দেখালো। এই রাস্তার একটু সামনে, ওদিকে আর গাড়ি যাবে না। রাস্তার কাজ চলছে তো। ওকে, আপনি তাহলে বাড়ি চলে যান, আমিও যাই। পুরোটা কথা সে বলল হাসি ছাড়া এবং রাশভারী গলায়। মারিয়া ব্যাগ কাঁধে চেপে দৌড়ে দাঁড়িয়ে রইল। সাদীপ বাইক ঘুরিয়ে ফের স্টার্ট দিতে গেলে, শুনুন। সাদীপ ঘাড় কাত করে তাকায়। কিছু বলবেন? শক্তপোক্ত চেহারা দেখে মেয়েটা গুলিয়ে ফেলে সব। এই ছেলে এমন কেন? একটু হাসলে কি হয়? মিহিসরে বলে, ইয়ে ধন্যবাদ, আপনি লিফট না দিলে আজ কি যে করতাম। ইটস ওকে। সে আবার স্টার্ট দিতে গেলে মারিয়া আবার ডাকলো, শুনুন। সাদীপ বিরক্ত হলো। তেমন কপাল কুচকাতে তাকালো। মারিয়া নিভে গিয়ে বলল, সরি। বলুন, কি বলবেন? মারিয়া রয়েস হয়ে বলল, আসলে বলতে চাইছিলাম যে আসল নকল বাদ দিন, ম্যালেরিয়া আগে বলছি, আমার দেরি হচ্ছে। তার কণ্ঠ অধৈর্য। মারিয়া ব্যাকুল চোখে তাকায়, যেই চোখে অনেক কিছু বলতে চাওয়ার প্রবণতা। সাদীপ হয়তো বুঝে গেল। বাইক ফের স্ট্যান্ডে দাঁড় করিয়ে বলে, আচ্ছা রিল্যাক্সে বলুন। মারিয়া বুক ভরে শ্বাস নিল। আবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে খুব নরম গলায় বলল, আমি আসলে দুঃখিত। সাদীপ ভুরু কোচকায়। কেন? মারিয়া চোখ নামিয়ে বলে, এমনি। বলতে পারেন অনুশোচনা। আপনি মানুষটা এত ভালো, আর আমি সেই শুরু থেকে ঝগড়া করছি। যা মুখে এসেছে তাই বলেছি। বয়সে ছোট হয়েও সম্মান দিইনি। বিছুটি পাতা দিয়ে কি অবস্থায় না করেছিলাম। আই এম রিয়েলি ভেরি সরি ফর এভরিথিং। সাদীপের মুখমণ্ডল সবেগে মসৃণ হলো। অনাকাঙ্ক্ষিত ব্যাপারটায় বিস্মিত সে। আপনি কি মন থেকে সরি বলছেন, নাকি লিফট দিয়েছি সেই সৌজন্যতা রক্ষায়? মারিয়া উদ্বেগ নিয়ে বলল, মন থেকে বলছি, গড প্রমিস। সাথে গলার কাজটা চিমটি দিয়ে দেখালো সে। বাচ্চা সুলভ আচরণ দেখে হেসে ফেলল সাদিক। বেশ, সরি একসেপ্টেড। মারিয়া মুগ্ধ হয়ে সেই হাসি দেখে। নিজেও হাসলো, ঠোঁট চেপে প্রস্তাব রাখলো, অন্তত 1 কাপ চা খেয়ে যেতেন যদি। আজ নয়, অন্যদিন। বলেছেন এতেই হবে। অন্যদিন সত্যি আসবেন? কথা দিচ্ছি না, তবে চেষ্টা করব। ঠিক আছে, সাবধানে যাবেন। প্রথমবার মেয়েটিকে ভালো লাগলো সাদীপের। মনে হলো সে অতটাও অভদ্র নয়, একটু আধটু ভদ্রতাও জানে। হেসে বলল, থ্যাঙ্কস, অ্যান্ড আম অলসো সরি। মারিয়া অবাক হয়ে জানতে চায় কেন। সাদীপ বলল, ম্যালেরিয়ার ডায়রিয়া বানানোর জন্য। তারপর ধোয়া ছুটিয়ে চলে গেল। মারিয়া প্রথম দফায় হতভম্ব হলেও পরপর হেসে উঠল। শান্তির নিঃশ্বাস নিয়ে হাত ছোয়ালো বক্ষে। এখনো কাঁপছে এখানে। সারা রাস্তা কেঁপেছে, ধুকপুক করেছে ভীষণ। সাদীপের সাথে কথা বলতে গিয়ে প্রথমবার টের পেয়েছে কণ্ঠরোধ হচ্ছে তার। প্রকাণ্ড জড়তা লাগছে চোখের দিকে। তাকাতে গিয়ে মিয়ে এসেছে মনে মনে। এমন হওয়ার কারণ, সে কি তবে ছেলেটার প্রেমে পড়েছে? মিরপুরে নামি দামি আর পরিচিত মুখ হলো
ইয়েলো নাইফ রেস্টুরেন্ট। চাঁদ ছুঁয়ে টাঙানো অসংখ্য ফুল দিয়ে সাজানো এটি জাঁকজমক আর শোধিত ভীষণ। সব থেকে বেশি মন করা লাগে সন্ধ্যার পর শহরের বুক চিরে যখন অন্ধকার নামে, তখন এই রেস্তোরাঁ ঘিরে জ্বালানো কৃত্রিম আলোগুলো দেখলে গেঁথে থাকে চোখে। ধূসরদের গাড়িটা রাস্তার এক সাইড ধরে সামনে এসে দাঁড়ালো, থামলো। মূলত এখানকার পিৎজাটা ভালো। ইকবাল আর তার পছন্দের শীর্ষে। পিউ এসেছে প্রথমবার। পুষ্পর চোখ জ্বলে উঠল রেস্টুরেন্টের নাম দেখে। এখানে তার বেহিসাবি আগমন, অবশ্যই ইকবালকে সাথে নিয়ে। আহা নাগা উইংস্টার, যা স্বাদ! মুখে লেগে থাকার মতো প্রায়। পিউ আগে আগে নামলো তিনতলার রেস্টুরেন্ট দেখতে নিচ থেকে। চোখ আকাশে তুলতে হচ্ছে তাকে। ইয়েলো নাইফের নিচে ছোট করে লেখা লাভ অ্যাট ফার্স্ট বাইট দেখে ফিক করে হেসে উঠল। আর চোখে ধূসরের দিকে দেখলো একবার। এখানে লেখা লাভ অ্যাট ফার্স্ট বাইট, আর ধূসর তার ভাই, তার লাভ অ্যাট ফার্স্ট সাইট। কি সাংঘাতিক কম্বিনেশন! ধূসর, ইকবাল, পুষ্প আর সে সিরিয়ালে সিঁড়ি বেয়ে উঠল। ধূসর বেছে বেছে একটা টেবিল দেখে ওদের ইশারা করলো। পিউ বসতে গেলে চেয়ার টেনে দিল স্বহস্তে। পুষ্প তা দেখে ঠোঁট ফুলিয়ে বলল, ভাইয়া আমাকেও তো চেয়ার এগিয়ে দিলে না। পিউকে দিলে কেন? এই চোখামি ভালোবাসা। বলতে বলছে ঠোঁট চেপে হাসে। ইকবাল বলল, তুমি আর পিউ কি এক হলে বলো? তুমি হলে আমার বউ আর পিউ হলো। ধূসর চোখ পাকিয়ে তাকাতে ইকবাল মিটিমিটি হেসে বলল, সরি সরি। পিউ লজ্জা পেল, নিচু কণ্ঠে শুধালো, আপনি বসবেন না ধূসর ভাই? ইকবাল ওকে অনুকরণ করে বলল, আপনি বসবেন না ধূসর ভাই? শ্যাট আপ ইকবাল, শ্যাট আপ পিউ। পিউ বলল, আমি কি করলাম? তাহলে আমিই বা কি করলাম? ধূসর গম্ভীর করলো স্বর। ইকবাল, তোর কি বয়স দিন দিন কমছে না বাড়ছে? ইকবাল দুদিকে মাথা নেড়ে বলল, জানি না, মনে হচ্ছে একই জায়গায় আটকে। দেখছিস না দিন দিন কেমন ইয়াং হচ্ছে? পুষ্প মুখ পাকায়, ইয়াং না ছাই, চুল পেকে যাচ্ছে তোমার, বুড়ো হচ্ছ। পিউ বলল, এই বুড়োর জন্মে এত এই বুড়োর জন্যই তো এত পাগলামি করলি। জানেন ভাইয়া, ওর যখন সাদিপ ভাইয়ার সাথে বিয়ে ঠিক হলো কি যে কেঁদেছে, খালি হেসকি তুলে কেঁদে কেঁদে বলেছে, আমি ইকবালকে ছাড়া মরেই যাব। পুষ্প মৃদু ধমকে ওঠে, চুপ, চুপ থাকবি তুই? ইকবাল ঠোঁট কামড়ে। পুষ্প লজ্জায় আইঢাই করে তাকিয়ে থাকে আরেক দিকে, বাঁচার চেষ্টা চালায় প্রেমিকের মুগ্ধ ঘায়েল দৃষ্টি থেকে। ইকবালের হঠাৎ চোখ পড়ল ধূসরের দিকে। আশেপাশে দেখছে সে। চট করে দুষ্টু বুদ্ধি এলো মাথায়। ঠোঁটে হাসি ধরে রেখে শুধালো, আচ্ছা পিউ, ধরো পুষ্পের মতো তোমারও একটা ছেলের সাথে হুট করে বিয়ে ঠিক হয়েছে, তুমিও কি কাঁদবে? পিউ কি দুষ্টু কম? ধূসর পাশে, এই সুযোগে তাকে জ্বালানোই যায়। সে অবাক হওয়ার ভান করে বলল, কাঁদবো কেন? আমি তো খুশি হব। ধূসর দৈবাত্য সজাগ চোখে তাকালো। ইকবাল বলল, মানে অন্য কারোর সাথে বিয়ে ঠিক হলে তুমি খুশি হবে? কেন? অন্য কারো কেন বলছেন? বিয়ে করে বাড়িটা ছাড়তে পারলেই আমি বাঁচি। এই বাড়িতে খালি বকাই খাই। বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে জামাইয়ের আদর খাবো। ধূসর চড়া কণ্ঠে ধমকে উঠল, এক চড় মারবো। পিউ কেঁপে ওঠে, হতবাক হয়ে তাকায়। ইকবাল নিষ্পাপ কণ্ঠে বলল, ওমা কেন? কে এমন বলল? ধূসর ক্ষিপ্ত চোখে তাকিয়ে রইল কিছু সময়। তার ধমকের জোর শুনে কাছাকাছি টেবিলের অনেকে চেয়ে আছে। সে নিভালো শ্বাস ফেলে বলল, কিছু না, অর্ডার দিয়ে আসে। তারপর দুম দুম করে পা ফেলে চলে গেল আড়াল হতে। ইকবাল, পুষ্প আর পিউ সশব্দে হেসে উঠল। পুষ্প বলল, ভাইয়া জেলাসও হয়? ব্যাটার বুক ফাটে তো মুখ ফোটে না, বুঝলে শালিকা? পিউ দীর্ঘশ্বাস ফেলে আনমনে বলল, তার মুখ ফোটার আশায় আমি বুড়ি হলাম বলে। ধূসর অর্ডার দিয়ে ফিরে এলো। এখানে খাওয়ার আগে টাকা দেওয়ার নিয়ম। সবটা সেরে এসে বসলো ইকবাল, সে পাশাপাশি, পিউ, পুষ্প পাশাপাশি। সে আসতেই ওদের ফিসফিস করা থামে। ব্যস্ত ভঙ্গিতে বসে থাকে। কিছুক্ষণের মাথায় খাবার এলো, একটা লার্জ সাইজ পিৎজা, 3টে বার্গার, 4টে কোল্ড কফি আর একটা মোটামুটি সাইজের নাগা উইংস। ছোট খাটো টেবিলটা ভরে যায়। পিৎজাটা শুধুমাত্র পিউয়ের, এটা সবার জানা। গাড়িতে বসে কে কি খাবে সেই আলোচনা শেষ। সেই মোতাবেক খাবার অর্ডার করেছে ধূসর। পুষ্প হামলে পড়লো নাগা উইংসের প্লেটের উপর। ব্যস্ত হাতে ওটাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। এই খাবারটা মাত্রা অতিরিক্ত ঝাল, অতিরিক্ত হজম ক্ষমতা আর অভ্যাস ছাড়া কারো পক্ষেই সম্ভব নয় খাওয়া। সে যতবার এসেছে খেয়েছে। ঝালে নীল হয়ে বসে থেকেছে আর চোখে মুখে বাতাস করেছে ইকবাল। আজকেও একই রকম হবে, কিন্তু সে নিশ্চিত আজ বাতাস করার অনেকে আছে, তবুও এটা মিস দেওয়া যাবে না। সবাই যখন খাবারের হাত দেবে ঠিক সেই সময় ভেসে এলো, আরে ভাইয়া, ভাবি, তোমরা এখানে? চেনা কণ্ঠস্বর শুনে সকলে একযোগে তাকালো। খাবারে রাখা হাত থেমে গেল। পুষ্প আর ইকবালের ঠোঁটে হাসি ফুটলেও ধূসরের চিবুক শক্ত হলো অমনি। একবার পিওর দিকে তাকালো সে। ইপ্তি হাসি হাসি মুখে এগিয়ে আসে। ইকবাল অবাক কণ্ঠে বলল, এখানে তুই? বলিসনি তো আসবি?
হঠাৎ প্ল্যানিং, ফ্রেন্ডদের নিয়ে এলাম, ওই যে ওই টেবিলে। সে হাত দিয়ে দূরের টেবিল দেখালো, অনেকগুলো ছেলে গোটা টেবিল ঘিরে। এরপর পুষ্পকে জিজ্ঞেস করলো, কি খবর ভাবি, কেমন আছো? হেসে হেসে জানায়, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালোই। প্রিয় আছে দেখছি, কি অবস্থা প্রিয়? ইপ্তি ভুরু নাচায়, তার হাসিতে উপচে পড়া থোবরাটা অসহ্য লাগে ধূসরের। একটা শক্ত ঘুষিতে থেতলে দিতে ইচ্ছে হয়। প্রিয় গম্ভীর দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। সে কি হেসে ভালো বলবে নাকি না হেসে? গতকালকের কথা মনে পড়লো তখন, সেই হুমকি, তোর হাসা বারণ প্রিয়। তারপর হাত মুচড়ে ধরলো নির্মম দৃশ্যটা মনে করে, ভেতরে ভেতরে গুটিয়ে গেল তা সে। সিদ্ধান্ত নিল কিছুতেই হাসবে না, এমনি ভালো আছে জানাবে। কিন্তু সৌজন্যতার খাতিরে বিবেকবোধ তা হতে দিল তো না। হাসিটা ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এসে বলল, ভালো। আপনার? আমি তো অল টাইম ভালো থাকি। আজকে দেখছি ধূসর ভাইয়াও আছেন। আচ্ছা, তোমরা কি সবাই মিলে ঘুরতে এসেছো? হ্যাঁ, আমাদেরও হঠাৎ প্ল্যানিং, ভাইয়া নিয়ে এলেন। তুমিও জয়েন করো না ইপ্তি? ধূসর কটমট করে পুষ্পকে দেখলো। মেয়েটা খুশির প্রকোপে খেয়ালই করেনি ইপ্তিকে বলতে দেরি। পাশের খালি টেবিল থেকে একটা চেয়ার এনে বসতে দেরি করলো না, আর বসলো একেবারে পিউয়ের পাশে। চেহারা অচিরা চুপসে যায় তার, উঠে যেতে মন চায়, সাহস হয় না ধূসরের দিকে তাকাতে। তাকালে কি দেখবে? নাক ফুলছে, চোখ মুখ লাল, বাহ, থাক বরং। ইপ্তি গল্প জুড়ে দিল, ভাই ভাবির সাথে বিস্তর আলাপ, অথচ শেষ মাথায় পিউয়ের নাম ধরে থামে যেমন। তাই না পিউ, কি বলো পিউ? মেয়েটা ভদ্রতার খাতিরে হুহা করছে শুধু। ধূসরের রাগে বক্ষতালু অব্দি জ্বলে যায় তখন। প্রচন্ড ক্রোধে হাঁসফাঁস করে। এই ছেলে এখানে কেন আসবে, পিউয়ের পাশে কেন বসবে? বন্ধুর ভাই, এই একটা শব্দই তাকে তার গুন্ডামি থেকে পিছিয়ে নিচ্ছে। না হলে এক্ষুনি বুঝিয়ে দিত ধূসর মাহাতাব কি জিনিস। কিন্তু চুপচাপ বসে থেকেও লাভ হচ্ছে না। হাঁটুর বয়সী ছেলেটাকে শত্রু ভাবতেও কেমন সম্মানে লাগছে তার। কিন্তু রাগ তো প্রকাশ করা দরকার, এভাবে চুপচাপ বসে থাকা অসম্ভব। তখনই নজর পড়ল পুষ্পুর সামনে রাখা মাংসের টুকরোগুলোর দিকে। ওটা এদিকে দে। কথাটায় আলাপ থামলো তাদের। পুষ্প ধূসরের ইশারা করা প্লেট দেখে বিভ্রান্ত হলো। ভাইয়া তো এত ঝাল খান না, নিশ্চিত হতে বলল, এটা? হুঁ, ওটা তো অনেক ঝাল ভাইয়া, তোকে দিতে বলেছি। কণ্ঠে কি যেন ছিল। পুষ্প দ্রুত এগিয়ে দেয়, কিন্তু চিন্তা হতে শুরু করে ইকবাল, পিউ সবাই চোখ বড় বড় করে চেয়ে থাকে। ধূসর যে এত ঝাল খায় না সেটা ওদের সবার জানা। ইপ্তি অতশত ভাবলো না। শোনো পিউ, বলে আবারও কথা শুরু করলো সে। ধূসর কাঁটা চামচটা শক্ত করে চেপে ধরলো মাংসের গায়ে, যেন ইপ্তির গলায় ধরেছে ওটা। তারপর একসাথে দুটো পিস তুলে মুখে ভরলো। চোখ কপালে তুলল পিউ। পাশে বসা বক বক করতে থাকা ছেলেটাকে ফেলে তার সাংকিত দৃষ্টি পড়েই রইল সামনের উদ্ভন্তের মতো খেতে থাকা মানুষটার উপর। ধূসর একটা বার আশেপাশে তাকালো না, একটুখানি সামনে রাখা পানির বোতলের দিকেও দেখলো না। সকলের বিস্মিত দৃষ্টিতে তোয়াক্কা হলো না কেন? তোয়াক্কা হলো না কোনো। ইপ্তির কথা থেমে গেছে, সে নিজেও হা করে দেখছে ধূসরের খাওয়া। ধূসর সবটা শেষ করে থামলো, কোটর ঝালের প্রকোপে টলটল করছে। স্তম্ভিত হয়ে চেয়ে রইল সবাই। সে উঠে দাঁড়াতে ইকবাল কিছু বলতে যায়, ধূসর শুনলো না। ওয়াশরুমের দিকে হাঁটা ধরলো চুপচাপ। তার টলমলে কদম পিউকে যা বোঝার বুঝিয়ে দেয়। হুলস্থুল পায়ে ধূসরের পেছনে ছুটলো সে। ইকবাল যেতে নিয়েও থেমে গেল। ওকে যেতে দেখে জায়গায় বসে পড়লো আবার। ওয়াশরুম তখন ফাঁকা, দু একজন হাত ধুয়ে চলে গেছে কেবল। ধূসর অন্ধকার দেখছে, ঠোঁট দৃষ্টি ঝাপসা, চোখ বেয়ে উষ্ণ জল গড়ায়, অক্ষিপট টকটকে লাল, ঠোঁট ভিজে গেছে লালায়, দিশেহারা অবস্থা প্রায়। ধোয়া বের হচ্ছে কান দিয়ে, মাথার রগ দপদপ করে লাফাচ্ছে। সে বেসিনে ঝুঁকে পড়লো এক প্রকার, মুখে পানি দিয়ে কয়েকবার কুলি করে ফেললো, মাথায় পানি দিল। কাশি উঠে গেছে, পিউ দৌড়ে আসে। ধূসরের অবস্থা দেখে বুকটা ছিঁড়ে গেল কষ্টে। হুটুপুটি করে কাছে এসে দাঁড়ালো, পিঠে হাত রেখে উদ্বিগ্ন হয়ে বলে, আপনি কি ঠিক আছেন ধূসর ভাই? ধূসর সোজা হয়ে দাঁড়ায়, পিঠ থেকে পিউয়ের হাতখানা ছিটকে সরায়। ফিরে তাকাতে পিউ আতকে উঠল। তার চেহারা দেখে আর্তনাদ করে বলল, আল্লাহ, কি অবস্থা হয়েছে আপনার? ধূসর চেয়ে রইল কিছুক্ষণ। পিউ দুশ্চিন্তায় সেই রুষ্ট চাহনির তল পেতে অক্ষম। ইপ্তি এখানে কেন এসেছে, তুই ডেকেছিস? পিউ থমকে তাকালো। আমি কেন ডাকবো? তাহলে এলো কি করে? বললো তো বন্ধুদের সাথে, আর আমি ডাকবো কিভাবে? আমার কাছে কি ওনার ফোন নাম্বার আছে? তাহলে থাকলে ডাকতিস। আল্লাহ, না, তা কখন বলেছি? তাহলে ও আসবে কেন আর বসবে কেন তোর পাশে? বলতে বলতে পিউয়ের মাথার পাশের দেয়ালে খুশি বসালো ধূসর। পিউ ভয়ে থরথর করে ওঠে, শরীরের কম্পন তীব্র হয়, প্রতিরোধ ভেঙে যায়। আচমকা দুহাতে মুখ থেকে কেটে ফেললো সে। ধূসরের লালিত চোখ মুখ থেকে আড়াল করতে চাইলো নিজেকে।
ধূসর হতবুদ্ধি হয়ে গেল এবার। এক মুহূর্ত হুঁশে এলে যেন, রাগের মাথায় বলা উল্টাপাল্টা কথায় নিজেই নিজেকে মনে মনে কষে চড় মারলো। পিউ যে কোশ্চিন কালেও এরকম করবে না তার থেকে ভালো কে জানে। কি বলতে কি বলে দিল, ইস কিভাবে কাঁদছে। ধূসর করুণ চোখে চাইলেও হতাশ হলো নিজের উপর। এই মেয়েটাকে ধমক আর রাগ দেখানো ছাড়া কি আর কিছুই সে পারে না? কেন সে এমন? ধূসর ফোঁস করে শ্বাস ফেললো, আলতো করে ধরলো পিউয়ের হাত দুটো, পাছে ব্যথা লাগে। মুখ থেকে সরালো আলগোসে, ভেজা স্নিগ্ধ চোখ মুখ উন্মুক্ত হলো। সেই মুখশ্রী দেখে বনবাসে এক যুগ কেন 100 যুগ কাটানো সহজ। ধূসর হাসলো, নমনীয় দুষ্প্রাপ্য হাসি, চোখের কার্নিশ দু আঙ্গুলে মুছিয়ে স্বীকারোক্তি দিল, মাথা ঠিক ছিল না, সরি। পিউ চমকে চেয়ে রইল। ধূসর ভাইয়ের মুখে সরি, চেহারায় অনুতাপ, তা হাওয়া হওয়া মুখের পেছনে ফেলে ধূসর আরেকবার বেসিনের দিকে তাকায়, চোখে মুখে পানি ছিটায়, ঘুরে তাকায়, মুছে দেয় পিউয়ের উন্নয়, তুলতুলে হাত মুঠোতে নিয়ে বলে আয়। পিউ বিহব্বল বিমুখ, ধূসরদের আসতে দেখে 3 জোড়া চোখ তথস্থ ভঙ্গিতে চেয়ে থাকে। পুষ্প যেতে চেয়েছিল, ইকবাল মানা করেছে। ইপ্তির সামনে না বললেও পুষ্প বুঝেছে কারণটা। পিউ ধূসরের একা সময় কাটাতে দেওয়ায় আসল উদ্দেশ্য। ধূসর কি ভেবে থামলো, আচমকা তার হাতখানা উঠে পেঁচিয়ে ধরলো পিউয়ের কাঁধ, রীতিমতো ওকে আঁকড়ে নিল নিজের সাথে। পিউ আশ্চর্য বনে একবার হাত দেখে, একবার ধূসরকে, দুই ঠোঁট ফাঁকা করে চেয়ে রয়। ওকে অমন সাথে পেঁচিয়ে হেঁটে আসে বাকিদের কাছে। একবার আর চোখে তাকায় ইপ্তির দিকে, যার জন্য এত আয়োজন। সেই ছেলেটাই ভাবলেশীন বসে, তার দৃষ্টিভঙ্গিতে ওরা তো ভাই বোন, ভাই বোনকে ধরতেই পারে। ইকবাল শুধালো, ঠিক আছিস? হো, তোরা আয়, আমরা নিচে যাচ্ছি, খাবি না? ইচ্ছে নেই। পিউকে নিজের সাথে ধরে রেখে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল ধূসর। এক মুহূর্তের জন্য হাতটা হটলো না অব্দি। ইপ্তি মন খারাপ করে সেই প্রস্থান দেখে গেল। পিউ দীর্ঘশ্বাস ফেললো, আবার হাসলো। ফেলে আসা আস্ত পিৎজাটার জন্য বোন কেমন করলেও এই যে ধূসরের সঙ্গে এভাবে মিশে আছে, এই যে কাঁধে রাখা নীরের ঠাট্টা, এসবের কাছে যেখানে পৃথিবী তুচ্ছ, সেখানে পিৎজা আর এমন কি। তারপর চোরা চোখে একবার চেয়ে দেখলো শ্যামবর্ণ মজবুত চোয়াল, গা থেকে ছুটে আসা চিরচেনা সুবাসে মুদে চোখে বুঝে আসতে চায়। ওহ, এই রাস্তার মধ্যে যদি হাত পা ছড়িয়ে শুয়ে পড়া যেত। ঝাল কমেছে ধূসর ভাই? হুঁ। একটা আইসক্রিম খাবেন? লাগবে না। মিষ্টি? না। ডেইরি মিল্ক? ধূসর চোখ শান্ত চোখে তাকালো এবার, নিরুত্তাপ বরফ শীতল সেই চাহনি যেন এই মানুষটা রাগ কি জানেই না। এক ফাঁকে তার চক্ষুদয় ঘুরে এলো পিওয়ের লিপস্টিক পরা ঠোঁট জোড়া থেকে, তারপর আবার চাইলো ঠিক চোখ বরাবর। কেমন অদ্ভুত গলায় বলল, যে ডেইরি মিল্ক খেতে চাইছি সেটা দোকানে পাওয়া যায় না। পিউ বুঝতে না পেরে বলল, অনলাইনে যায়? ধূসর হেসে ফেললো, একদিকে সরে গেল ঠোঁট, বলল, তুই বুঝবি না। ততক্ষণে ইকবালরা নেমে আসে। ধূসররা নেই, তারা থেকে কি করবে? পুষ্পর হাতে 3টি প্যাকেট দেখে পিউয়ের চোখ জলজল করে ওঠে। ধূসর তাকে ছেড়ে দিতেই সে অমনি তার কাছে গিয়ে বলল, পিৎজাটা এনেছিস? হ্যাঁ। বাড়ি গিয়ে খাস? না, গাড়িতে খাবো। আচ্ছা। ইপ্তিকে সাথে দেখে ধূসরের মেজাজ আবার চটে যায়। রাগ হলেই সরু রাগ ফেপে ওঠে। ইকবালকে বলল, রওনা দেব। আচ্ছা। পিউকে বলল, সামনে বস। মেয়েটা মাথা ঝাঁকালো, বাধ্যের মতো উঠে বসে। ইকবাল ইপ্তিকে বলল, যা তাহলে। তোমরা এখন কোথায় যাবে? এই আশেপাশে ঘুরে ওদের বাসায় নামিয়ে ফিরে যাব। চাইলে কিন্তু আমিও। ধূসর অমনি কথা কেড়ে নিল, শান্ত অথচ কড়া কণ্ঠে বলল, তুমি না তোমার ফ্রেন্ডদের সাথে এসেছো? ভাইকে পেয়ে বন্ধুদের ফেলে এলে তাদের খারাপ লাগবে না? মুখে হয়তো বলবে না, কিন্তু এটা এক ধরনের অসামাজিকতা। ভাই ভাবিকে পরেও পাবে, বাট ফ্রেন্ডস সামটাইমস নট ফর এভার। দিস ইজ টোটালি ব্যাড ম্যানার্স ইপ্তি। ইকবাল অসহায়ভাবে দীর্ঘশ্বাস ফেলল। ইপ্তির মুখ শুকিয়ে গেছে, বলার মতো কিছু রইল না। জোরপূর্বক হেসে বলল, তাও ঠিক। আচ্ছা, আরেকদিন আসি তাহলে ভাইয়া। ইকবাল মাথা নাড়ে, যা। পুষ্প বলল, ভালো থেকো ভাইয়া। ইপ্তি হাসলো, পিউকে হাত নেড়ে বলল, বাই পিউ। পিউ ঢোক গিলল, হুমড়ি খেয়ে পড়ে গেল দোটানায়। সে কি হাত নেড়ে বলবে বাই? না না, দরকার নেই এত সৌজন্যতার। ধূসর ভাই ইপ্তিকে যে সহ্য করতে পারছে না সে নিয়ে সন্দেহ নেই। তারও আগ বাড়িয়ে এত খাতিরের কি দরকার? ছোট করে বলল, বাই। ইপ্তি উঠে গেল সিঁড়ি বেয়ে। ধূসর রেগেমেগে ইকবালের দিকে ফিরে সে ভীত কণ্ঠে বলল, আমি কি করলাম? ধূসর দাঁত চিবিয়ে বলল, তোর ভাই পিউকে লাইট বাড়ছে। ইকবাল সহায়হীন ভঙ্গিতে তাকায়। এই কাহিনী বুঝতে বাকি নেই ওর। ধূসরকে ঠান্ডা করতে বলল, ছোট মানুষ তো বোঝেনি, বাড়ি গিয়ে মানা করে দেব ভাই। ধূসর হ্যাঁ না কিছু বলল না, ঘুরে এসে ড্রাইভিং এ বসলো। ইকবাল দুপাশে মাথা নেড়ে নিজে উঠলো গাড়িতে। ইপ্তির জন্য বন্ধুত্ব বিন্দুমাত্র চিট ধরানো যাবে না। ছেলেটার সাহস কি, একদিনেই লাইন মানে মেয়েদের।
সিটে বসে বিড়বিড় করে গালি দিল, হতচ্ছাড়া একটা, পড়াশোনার নাম নেই, প্রেম ছোটাচ্ছি তারা। পিউ কোলে রাখা হাত থেকে চোখ তুলে ধূসরের দিকে তাকালো। সে গাড়ি স্টার্ট দেয়। পিউ মিনমিন করে বলল, আমি কিন্তু শুধু বাই বলেছি। ধূসর তাকালো না, হুইল ঘুরিয়ে একদম ঠান্ডা গলায় বলল, মেরে ফেলবো তোকে। পিউ মনে মনে হাসলো, সেই হাসির অল্প ছোটা ভেসে উঠল ঠোঁটেও। সিটের সাথে মাথা এলিয়ে ভাবলো, বাড়ুন না, আপনার হাতে মরেও সুখ, চলবে ইনশাআল্লাহ।